ড্রামা শুরু হয় আমরা মিয়াও নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা তার রুমে বসেছিল আর বাহিরে তাকিয়ে তারা দেখছিল। তার মন অনেক খারাপ ছিল। মনটি কেন খারাপ ছিল তা আমরা বুঝতে পারি না। তখনই একটি পিচ্চি মেয়ে তার কাছে আসে আর তাকে জানায় যে আপনার পছন্দের সিরিয়াল শুরু হতে চলেছে, আপনি যদি চান তাহলে আমরা একসাথে দেখতে পারি। কিন্তু সে মেয়েটিকে না বলে এখান থেকে তাড়িয়ে দেয়। তারপর তার কাছে তার বয়ফ্রেন্ডের টেক্সট আসে, যার নাম ছিল স্যান। মিয়াও নিচে চলে যায় স্যানের সাথে দেখা করার জন্য। স্যান তাকে তার মাফলারটি ফেরত দিয়ে দেয়। তখন সে বলে, আমি এই মাফলারটি নিতে চাই না। তখন স্যান জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে, তুমি কি সত্যি ব্রেকআপ চাও? তখন সে বলে, হ্যাঁ, আমি ব্রেকআপ চাই, কারণ আমি এই সম্পর্কে আর থাকতে পারছি না। আমি আমার নিজের জীবন সুন্দর করে সাজাতে চাই, নিজের মতো করে। এই কথা বলে সে চলে যেতে চাইলে তখন পিছন থেকে স্যান তাকে জড়িয়ে ধরে আর বলে, কেন তুমি এমনটা করছো? তার মানে কি 2 বছর তুমি আমার সাথে নাটক করেছো? এই 2 বছর তুমি আমার জীবন থেকে নষ্ট করে দিয়েছো, তাই আমি তোমাকে চাইলেও ক্ষমা করতে পারবো না। আমি এখন এটাই বিশ্বাস করব, তুমি নাটকবাজ, ধোঁকাবাজ, আর তুমি কখনোই আমার সামনে আসবে না। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। এইভাবেই 10 বছর কেটে যায়। আমরা মিয়াওকে একটি কোম্পানিতে বসে থাকতে দেখি। তার সামনে স্যানের পিকচার ছিল। তখন সে স্যানের পিকচারটি চেঞ্জ করাতে চাইলে এখানে স্যান চলে আসে আর বলে, আমার পিকচারটি আর পরিবর্তন করতে হবে না, আমি এখন চলে এসেছি। মিয়াও বলে, তুমি এখানে? স্যান তখন তাকে বলে, কেন, আমাকে এখানে আশা করনি? তখন সে বলে, এত তাড়াতাড়ি তো আশা করিনি, আশা করব না কেন? তখন সে তাকে বলে, আচ্ছা, এক কাজ করো, আমি আমার মাদার ইন লর সাথে দেখা করতে চাই, তাই একটি রেস্টুরেন্ট বুক করে দাও। এখানে আমরা জানতে পারি যে মিয়াও আসলে স্যানের মায়ের সেক্রেটারি, তাই সে স্যানদের কোম্পানিতেই ছিল। তারপর সে বলে, আচ্ছা, আমি বুক করে দিব। স্যান মিয়াওকে জিজ্ঞাসা করে তার বয়ফ্রেন্ড আছে কিনা। সে কোনো রিপ্লাই না করে এখান থেকে চলে যায়। এদিকে আমাদের ফেই নামের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা স্যানের গার্লফ্রেন্ড ছিল। আর মিয়াওকে বলা হয় তার ইন্টারভিউ নেওয়ার জন্য। যেহেতু সে স্যানের মায়ের সেক্রেটারি ছিল, তাই সে তাকে জানায় যে তুমি যদি তাকে বিয়ে করো তাহলে তো তোমার হাউসওয়াইফ হয়ে থাকতে হবে। তখন মেয়েটি বলে, হ্যাঁ, আমি বিয়ের পর আমার শাশুড়ির খেয়াল রাখবো। তখন সে বলে, শাশুড়ির খেয়াল রাখার কথা বলা হচ্ছে না, এখানে স্যানের বিষয়েও কথা বলা হচ্ছে। কারণ স্যান কখনোই এক মেয়ের প্রতি আসক্ত থাকতে পারে না। সে কিছুদিন পর পরই তার রুচি পরিবর্তন করে, যেগুলো স্যান শুনতে পায়। তার বিষয়টা খারাপ লাগে। সে তার কাছে এসে বসে জিজ্ঞাসা করে, তোমার আমার সম্পর্কে এই ধারণা? তুমি কি আমার মায়ের পরে আমার গার্লফ্রেন্ডকে টার্গেট বানাতে চাও? এটা করতে চাইলে তুমি এইসব থেকে বিরত থাকো। তখন সে তার হেয়ার ক্লিপটি ফেরত দিয়ে এখান থেকে চলে যায়। আর সে মূলত চলে যায় স্যানের মায়ের সাথে দেখা করতে। মিয়াও স্যানের মায়ের কাছে গিয়ে তার সম্পর্কে ভালো ভালো কথা বলে ফেই আসলেই ভালো মেয়ে। তখন তার মা তাকে জানায় যে ফেই ভালো মেয়ে তুমি বলছো, কিন্তু সে অনেক ছোট, এখন তার বিয়ের বয়স হয়নি। আর সে স্যানকে বিয়ে করে তার সাথে ভালো থাকবে এই বিষয়ে আমি বুঝতে পারছি না। যদি বুঝতে পারতাম তাহলে তাদের বিয়ে অবশ্যই দিতাম। আমি স্যানের সাথে এই মেয়ের বিয়ে দিতে পারবো না। তখন আমরা স্যানকে দেখতে পাই, যে কিনা পাশ থেকে এসে মায়ের সাথে তর্কে জড়িয়ে পড়ে। স্যানের মা তার উপর রেগে যায় আর বলে, তুমি কিভাবে ভাবলে? তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করে আমি তোমার বিয়ে দিয়ে দিব? এটা কখনোই হতে পারে না। আমি এইভাবে তোমার বিয়ে দিতে পারি না। আমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করতে হবে। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয় পরদিন সকালে, যেখানে স্যানের মা তার কোম্পানি ভিজিট করতে যায়। এখানে মেয়েও তাকে সব কিছু ঘুরে ঘুরে দেখায়। তাকে জিজ্ঞাসা করা হয় যে এই প্ল্যানটি কিভাবে সে তৈরি করেছে। তখন মিয়াও তার সব বিজনেস প্ল্যান খুব সুন্দর করে বলে দেয়। আর মায়ের সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল। স্যানের মা মিয়াওকে অনেক বেশি পছন্দ করত, কারণ সে কাজের প্রতি অনেক লয়াল ছিল, তাই মূলত তাকে সে রেখেছে। স্যানের মা মিয়াওকে বলে, আমি খুব ভালো করেই জানি তুমি কখনোই আমাকে নিরাশ করবে না। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। মিয়াও তার কাজে লেগে পড়ে। সিন পরিবর্তন হয় অতীতে, যেখানে আমরা মিয়াওর ফ্যামিলিকে দেখতে পাই, যার সাথে কথা বলার জন্য স্যানের মা চলে আসে। আর তার মায়ের চিকিৎসার জন্য কিছু টাকা দিয়ে তাকে বলে স্যানকে বলে যাওয়ার জন্য। তবে মিয়াও স্যানকে বলতে চায় না, কিন্তু তাকে বলা হয় যে সে তার সাথে 10 বছর পর্যন্ত কাজ করতে চায়।
যদি মিয়াও ভালোভাবে কাজ করতে পারে আর তার কাজ তার পছন্দ হয়, 10 বছর সে টিকে থাকতে পারে, তারপরেও যদি তার ছেলে সিঙ্গেল থাকে, বিয়ে না করে, তাহলে সে তাদের বিয়ে দিয়ে দিবে নিজ দায়িত্বে। তাই মূলত সে এই কাজের জন্য রাজি হয়েছিল। আর ওই দিন যে আমরা দেখেছিলাম মিয়াও সেনের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে, এটার কারণ ছিল সেনের মা, তাছাড়া আর কিছুই না। তখন মিয়াও মনে মনে ভাবে যে আমাকে এই কথাটি তাকে মনে করিয়েই দিতে হবে, কারণ সে হয়তো বয়সের কারণে সব কিছু ভুলে গিয়েছে। পরের সিনে আমরা মিয়াও এবং সেনকে দেখতে পাই। সেন ইচ্ছে মতো ড্রিঙ্ক করছিল আর ভাবছিল যে হয়তো মিয়াও তাকে নিয়ে মজা করছে। তখন মিয়াও তাকে জানায় যে সে তাকে নিয়ে মজা করতে যাবে কেন। তখন মিয়াও জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার আর ফেয়ের মধ্যে কি কিছু হয়েছে? তখন সে বলে, না, ফেই অনেক ভালো মেয়ে, সে সবার মতো আমার সাথে ঝগড়া করে না, সব সময় আমার সাথে হাসি খুশি থাকার চেষ্টা করে, তাই তাকে আমি এত পছন্দ করি। তুমি আমার পার্সোনাল সেক্রেটারি হবে, যাতে তুমি আমাকে হেল্প করতে পারো, যাতে আমি সবসময় ফেইকে পটিয়ে রাখতে পারি। তখন এতে রাজি হয়ে যায় মেও, কারণ তার হাতে আর কোনো রাস্তা ছিল না। সেন তখন তার কাছে আইডিয়া চায়। মেও বলে, এখন তো আমার কাছে আইডিয়া নেই, আচ্ছা আমি আসছি, তোমার সাথে কথা বলার মতো এখন আর টাইম নেই, অনেক সময় দিয়েছি তোমাকে। তারপর সে এখান থেকে চলে যায়। এদিকে আমরা সেনকে দেখতে পাই, যে কিনা মেয়র পিকচার দেখছিল আর মনে মনে বলছিল আই স্টিল লাভ ইউ। কিন্তু ঘটনা হচ্ছে সে তাকে এইসব না বলে কিছু পিকচার সেন্ড করে। সিন পরিবর্তন হয় পরদিন সকালে, যেখানে সে ফের জন্য নাস্তা তৈরি করে আর মিয়াওকে বলে, আমি তার জন্য নাস্তা তৈরি করেছি, কারণ তার সাথে আমি কাল ভালোভাবে সময় কাটাতে পারিনি। আমি মাকে বলেছি তুমি আমার সাথে আজ সময় দিবে, তুমি চলো আমার সাথে ফেইকে সরি বলার জন্য। তারপর সে চলে যায় মিয়াওকে নিয়ে। ফেইকে সেন ফুল দিলে সে নিতে চায় না, বলে, কাল রাত তুমি আমার সাথে কি করেছো এই বিষয়গুলো আগে মনে করো, তারপর না হয় ফুল নিয়ে নিব। তখন সে বলে যে কাল রাত যা হয়েছে মায়ের জন্য হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ফেই বলে, তোমার মায়ের সিকিউরিটিকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। তখন সে বলে, কি বলছো? মাকে যদি সে বলে দেয় তাহলে মা অনেক বেশি রেগে যাবে। ফেই বলে, না, আমি এইসব কিছুই বুঝি না, তোমাকে তোমার মায়ের সিকিউরিটি দিয়ে আমাকে ক্ষমা চাওয়াতেই হবে। তারপর সে চলে যায় তার কাছে আর গিয়ে বলে যে প্লিজ তার কাছে ক্ষমা চাও, কারণ সে অনেক রেগে আছে, আমার ফিয়ন্সে চায় তুমি তার কাছে ক্ষমা চাও। তারপর সে চলে যায় আর তাকে খুব নম্রতার সাথে সরি জানায় আর বলে, আমি ভুল করেছি, মাফ করে দিবেন, কাল যা হয়েছে সব কিছু ভুলে যান, আর আপনাকে অনেক বেশি ভালোবাসে সেন। তখন সে বলে, হ্যাঁ, সেন আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই তো আমরা বিয়ে করছি, না হয় কি বিয়ে করতাম না তো। তখনই এখানে সেন চলে আসে আর তার সাথে কথা বলতে শুরু করে। এখানে ফেই বারবার বলছিল যে তোমার মাকে আমার সব কিছু মেনে নিতে হবে, না হয় এইভাবে জীবন চলবে না। তারপর আমরা ফেই আর তাকে দেখতে পাই, তারা দুইজন একই সাথে দাঁড়িয়েছিল। তখনই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা সেনকে দেখতে পাই। সেন প্রতিদিন মেয়ের দোকানে যেত আর গিয়ে কফি খেত, তার কফি অনেক ভালো লাগতো। সেন মিয়াওকে বলতো, আমাদেরও কফির ব্যবসা, তুমি চাইলে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমাদের কফির ব্যবসায় জড়িত হতে পারো। সে তখন মুস্কি হেসেছিল। তারা দুইজন যখন গাড়ি দিয়ে যাচ্ছিল তখন সেন মিয়াওকে বলে, তুমি আমার মাকে বোঝাবে যাতে আমার আর ফেই বিয়ের জন্য মা রাজি হয়ে যায়, আমি খুব ভালো করে জানি মা বাহানা করছে। তখন সে গাড়ি থেকে নেমে যায় আর বলে, নিজের প্রবলেমে আমাকে জড়িও না, আর দ্বিতীয় কথা, তোমার মা এইসব মানবে না, তোমার মা একজন হাউসওয়াইফ চায়। তখন সে বলে যে মা কেন মানবে না, মাকে মানাতে হবে, আমি মাকে মানাবো। আর ফেই অনেক ভালো মেয়ে, সে অনেক ভালো ছিল, আমাকে সব সময় অনেক হ্যাপি রাখার চেষ্টা করতো, আর তাছাড়াও তোমার মতো সেলফিশ নয়। তখন এই বিষয়গুলো মেয়ের অনেক খারাপ লাগে, কারণ সে সেলফিশের কোনো কাজই করেনি। তারপর সেন তাকে বাসায় নিয়ে যায়। মিয়াও তখন জিজ্ঞাসা করে, আমি যে এখানে থাকি তুমি জানো কিভাবে? তখন সে বলে যে আমি জানি আজ তোমার বার্থডে। তারপর রুমের ভিতর গেলেই সে দেখতে পায় ওই মুখটি, যেটা কিনা সে তাকে গিফট করেছিল। তখন সে জিজ্ঞাসা করে, এই মুখ তোমার কাছে এখনও আছে? তখন সে বলে, না, ফেলে দিয়েছিলাম, কিন্তু কিভাবে চলে এলো জানি না। আসলে সে মিথ্যা কথা বলছিল, সেন তা বুঝতে পারে। সেন তার জন্য কেক নিয়ে আসে, তারপর সে উইশ করে কেকটি কেটে ফেলে। সেন জিজ্ঞাসা করে, তুমি কি চাইলে?
বয়ফ্রেন্ড নাকি টাকা? তখন মিয়াও বলে দুইটাই চেয়েছি। এক কাজ করতে পারো, তোমার যেহেতু অনেক শখ আমার একটি বয়ফ্রেন্ড বানানোর বা আমার বয়ফ্রেন্ডকে দেখার, তাহলে তুমি এক কাজ করো, আমাকে বয়ফ্রেন্ড খুঁজে দাও। তারপর মিয়াও আর সে মিলে তারা ট্রুথ এর ডেয়ার খেলতে শুরু করে। তখন মিয়াও বলে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। আচ্ছা, এই 10 বছরে তুমি কতগুলো মেয়ের সাথে ছিলে? আমাকে সঠিক কথা বলবে। কিন্তু সেন এখানে ঠিকঠাকভাবে উত্তর দেয় না। সে চুপচাপ বসে থাকে আর বলে তুমি ড্রাঙ্ক। তখন সে বলে তুমি কি আমাকে এই প্রশ্নটি করবে না? তখন সেন আবারও বলে তুমি ড্রাঙ্ক, তাই তোমাকে কিছু বলবো না। তারপর আমরা তাকে দেখতে পাই যে কিনা সেনকে থাপ্পড় মেরে দেয় আর বলে যে তুমি নিজেকে কি মনে করো? তুমি আমার কষ্ট কখনোই বোঝার চেষ্টা করোনি আর কখনো বুঝতেও পারবে না। আমি আমার কষ্ট কাউকেই বোঝাতে পারবো না। আমি কারোর সাথেই রিলেশনে জড়াইনি। এই কথা বলেই সে বেহুশ হয়ে যায়। সকালে যখন তার ঘুম ভাঙে তখন সে অনেকটাই অবাক হয়ে যায়। সে নিজেকে বিছানায় পেয়ে, কারণ সে তো ড্রিঙ্ক করা অবস্থায় ছিল। সেনকে বাহিরে দেখে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? কাল কি বাসায় যাওনি? সেন বলে না, বাসায় কিভাবে যেতাম, আমি নিজেও ড্রাঙ্ক ছিলাম আর ড্রাঙ্ক অবস্থায় চাইলেও গাড়ি চালানো সম্ভব নয়। আজ মিয়াওয়ের একটি প্রোগ্রাম ছিল, আসলে এটি কোম্পানির মিটিং ছিল, তাই সে এই মিটিংটি অ্যাটেন্ড করার জন্য চলে যায়। সাথে স্যানও ছিল। এখানে যে লোকটির সাথে মিটিং ছিল তার নাম ছিল স্যাং। স্যাং তার সাথে দেখা হওয়ার পর বলে যে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, কিন্তু কেউ কি মায়ের সেক্রেটারির সাথে সারা রাত কাটায়? এটা তো আমি কখনো জানতাম না। এই বিষয়টি শোনার পর তার খুবই খারাপ লাগে, কিন্তু সে কিছু বলতে পারে না, চুপচাপ বসে থাকে। কফি কোম্পানি নিয়ে তাদের মধ্যে অনেকক্ষণ কথা হয়। এখানে খুব সুন্দরভাবে গুছিয়ে কথাগুলো বলছিল মিয়াও। তার কথা শুনে স্যাংয়ের ভালো লাগে, কিন্তু ঘটনা হচ্ছে স্যাং চাইছিল না তাকে এই প্রজেক্টটি দিতে। তারপর মিয়াও বলে যে আপনি আমার পার্সোনাল বিষয়ে কথা না বলে প্রফেশনাল বিষয়ে কথা বললে আমি অনেক খুশি হতাম। তারপর তার কথা বলার দরুন তার প্রেজেন্টেশনে সে রাজি হয়ে যায়। বলে আচ্ছা, তারপরে তোমাকে কিছু কাজ করতে হবে। তখন সে বলে কি কাজ করতে হবে আমি খুব ভালো করেই জানি। এখানে আমরা দেখতে পাই তাদের ডিল সাইন হতেই যাবে, তখনই এখানে একটি ভিডিও প্লে করে দেওয়া হয়। ভিডিওটি এমন ছিল যে তারা একটি জিনিস বা অর্ডার খুব সুন্দর করে নিচ থেকে উঠিয়ে দিয়েছিল। আসলে এটা নষ্ট ছিল, তারপরে তারা ডেলিভারি করছিল। এই বিষয়টা দেখার পর তাদের 3 দিনের সময় দেওয়া হয় নিজেকে প্রমাণ করার জন্য। তাই এখান থেকে তারা দুইজন বেরিয়ে চলে আসে। আর আসার পর চিন্তায় পড়ে যায় তারা প্রমাণ কোথা থেকে পাবে। মিয়াও প্রমাণের জন্য সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে। তারপর সে বুঝতে পারে এটা ফেক, তাই সে চলে যায় স্যাংয়ের সাথে দেখা করতে। তখন স্যাং তাকে দেখে বলে যে তোমাকে দেখে অনেক কনফিডেন্ট মনে হচ্ছে। সে বলে আমি সব সময় কনফিডেন্ট ফিল করি, তাই আমাকে দেখে মনে হয়, তাছাড়া আর কিছুই না। তারপর সে সবার সামনে কথা বলে তার বিজনেস ডিল নিয়ে, কিন্তু এখানে স্যাং একটি শর্ত দেয়। বিজনেস ডিল সে মানবে আর যুক্তিও সে মেনেছিল। যুক্তিগুলো সে বুঝতে পারে, তাই সে মেনে নিয়েছে, কারণ তার কোনো কথাই ভুল ছিল না। আর এইগুলো যে ভুল বা এগুলোর কোনো ভিত্তি নেই তা সে প্রমাণ করেও দেয়। আর এই প্রমাণের কারণেই মূলত তাকে বাধ্য হয়ে রাজি হতে হয়। কিন্তু স্যাং এখানে পুরোপুরি রাজি হয় না। সে বলে আচ্ছা, আমার একটি শর্ত আছে, আমার সাথে তোমাকে ড্রিঙ্ক করতে হবে, তাও আবার মুখোমুখি বসে। তখন সে প্রথমে রাজি হতে চায় না, তারপর মনে মনে চিন্তা করে এই কোম্পানিকে তাকে বাঁচাতে হবে, কারণ আজ পর্যন্ত সে এই কোম্পানিতে অনেক সময় দিয়েছে, তাই সে এই কোম্পানির কোনো ক্ষতি চাচ্ছিল না। স্যাংয়ের কথা অনুযায়ী সে যখন ড্রিঙ্ক করতে রাজি হয়ে যায় আর তাদের দুইজনেরই ড্রিঙ্কের জন্য প্রস্তুত করা হয়, তখন এখানে স্যান চলে আসে আর বলে এইসব থামাও। সে এই ডিলের জন্য কথা বলতে শুরু করে আর সত্য মিথ্যা সব কিছুর প্রমাণ দিয়ে দেয়, যার কারণে তারা এখানে ডিলটি সাইন করতে বাধ্য হয়। কিন্তু ডিল সাইন করার আগে তারা কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিল, তাই স্যান মিয়াওকে এখান থেকে উঠিয়ে নিয়ে যায় আর বলে কি করছিলে, তুমি এইভাবে কি বিজনেস করবে? তখন সে বলে আমি তো এইভাবেই তোমাদের বিজনেসকে এতদিন যাবৎ চালিয়ে এসেছি, এখন কি আমার প্ল্যান তোমার ভালো লাগছে না? যদি না লেগে কি করব বলো, কারণ আমি এইভাবেই বিজনেসটাকে সামলাই। তখন সে বলে ভালো লাগা না লাগার এইসব বিষয় না, এটা তোমার আত্মসম্মানের লাগার জন্য আমি এইসব বলেছি।
তারপর একটি সিসিটিভি ফুটেজে আমরা স্যাংকে দেখতে পাই, যে কিনা ওই লোকগুলোকে ভিডিও করার জন্য কিছু টাকা দিয়েছিল, যার কারণে মূলত তারা এই কাজটি করেছে। যেহেতু তাদের কাছে প্রমাণ ছিল, তাই এখন চাইলেই তারা যে কোনো কিছু প্রমাণ করতে পারবে। কিন্তু এখানে রাজি হয় না, সে বলে যে না থাক, এইসব আমাদের এখন আর প্রমাণ করতে হবে না, যেভাবে যেটা সমাধান দেওয়া যায় ওইভাবেই ওইটা সমাধান দিতে হবে। তারপর সেন একটি ডিলের জন্য তাকে কিছু কাগজপত্র দেয় আর কিছু প্ল্যান বলে। তখন সে বলে হ্যাঁ, এই প্ল্যানটা তো অনেক ভালো, আর যেহেতু ওই লোকগুলোকে আমরা ভালো করে চিনি, তুমিও চিনো, তোমার পরিচিত লোক, তাহলে এই কাজটি আমরা খুব ভালোভাবেই করতে পারবো। তখন সেন তাকে জানায় যে আমার একটি নিজস্ব কোম্পানি আছে, এটাও কি তুমি জানো না? তখন সে বলে তুমি কি তোমার মায়ের কাছ থেকে এইসব লুকিয়ে রেখেছো? যদি লুকিয়ে রেখে থাকো তাহলে কি বিশ্বাস যে আমি তোমার মাকে বলবো না? তখন সে বলে আমি খুব ভালো করে জানি তুমি মাকে বলবে না। তখন মিয়াও তাকে বলে অন্ধবিশ্বাস ভালো না, অন্ধবিশ্বাস মানুষের জীবন নষ্ট করে দেয়, এটা কি তুমি বুঝতে পারছো? গাও এসে জানায় যে মিরুহিন নামে যে একটি নিউজ হয়েছিল ওই নিউজটি আসলে রিয়েল নয়, আর এই নিউজটি এখন যে ফেক এটা প্রমাণও হয়েছে। এই বিষয়টা নিয়ে সবাই অফিসের অনেক বেশি খুশি ছিল, আর আমরা বুঝতে পারি যে সব কিছু অন্য কেউ না সেন্ড করেছে, যেহেতু তার মায়ের কোম্পানি, সে তো এটা হেল্প করবেই, তাই না? তারপর আমরা দেখতে পাই জাও নামের মেয়েটি মিয়াওয়ের কাছে গিয়ে এই নিউজটি দিয়ে তাকে জানায় যে চলো আমরা দুইজন ডিনারে যাই, আশা করি তোমারও ভালো লাগবে, যেহেতু কোম্পানির এত বড় একটি নিউজ। সেন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল, সে জানতো যে এটা সে নিজেই করেছে। সিন পরিবর্তন হয়, আমরা সেনের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। সে তাকে জানায় যে মিরুহি গ্রুপের ভালো যদি চান আপনি, তাহলে আমাদের এইভাবে কাজ করতে হবে। তখন সে বলে আচ্ছা সমস্যা নেই, যেভাবে কাজ করলে মিরুহি গ্রুপের ভালো হবে আমি ঠিক ওইভাবেই কাজ করব। মিরুহি গ্রুপটা কিন্তু তার মায়ের, এটা আমি আপনাদের আগেও বলেছিলাম। যখন মিয়াও তার কফি বানাতে যাচ্ছিল তখন এখানে সেন চলে আসে আর তার সাথে কথা বলার চেষ্টা করে। সে তখন তাকে জানায় যে আমি আর পেই মিলে একটু ঘুরতে যাব, তোমাকে আমাদের সাথে যেতে হবে, আমাদের কার ড্রাইভ করতে হবে। তখন সে তাকে জানায় আমি তো আপনার পার্সোনাল কিছু নই, তাই না, বা পার্সোনাল ড্রাইভারও নই, তাহলে আপনি কেন আমাকে এইভাবে জোর করছেন? তখন সে তাকে জোর করেই গাড়ির কাছে নিয়ে যায় আর বলে আমাদের সাথে যেতেই হবে। সে যেতে চায় না, কারণ বিষয়গুলো তার কাছে একটু ভিন্ন লাগতো, তার ভালো লাগতো না, কারণ সে তো তাকে পছন্দ করতো, তাই না? তখনই পুরো নিউজ ছড়িয়ে যায়। তারপর সে দেখতে পায় পুরো নিউজ ফিড ফেই নিউজে ছড়িয়েছিল। এখানে ফেইকে নিয়ে ভালো ভালো মন্তব্য করা হচ্ছিল। ফেই আসলে একজন মডেল ছিল, আর ভালো মডেল ছিল, সে মোটামুটি ভালোই কাজ করতো। এখানে আমরা মিরুহি এবং মিয়াওকে দেখতে পাই, তারা তাদের কোম্পানির বিষয়ে কথা বলছিল, সাথে ফেইর বিষয়ে কথা হচ্ছিল। তখন সে বলে ফেই ভালো কাজ করে। তখন সে শুনতে পায় ফেই তার সিকিউরিটির সাথে কথা বলছিল। আসলে সে ওই বিষয়গুলো নিয়েই কথা বলছিল, যে কখনোই মিরুহি তাকে মানবে না সেনের বউ হিসাবে, আর এই কথাগুলোই মিরুহি শুনতে পায়। তারপর সে মিরুহিকে গিয়ে বলে আমি সেনের মা, তোমাকে রাতে ডিনারে ইনভাইট করলাম, তুমি চলে এসো সময় মতো। তখন সে জানায় যে সে আসবে। তখন সে বলে আচ্ছা, তাহলে এতটুকুই কথা রইল। সিন পরিবর্তন হয়, আমরা মিয়াওকে দেখতে পাই, যে কিনা সেনকে কল করে জানায় তোমার মা তোমার গার্লফ্রেন্ডকে ডিনারে রেখেছে। তখন সে অনেক বেশি চমকে যায়। এদিকে আমরা দেখতে পাই সে তাকে বসিয়ে রেখে তার পুরো হিস্ট্রি চেক করে নিচ্ছিল, সে কি করেছে, কি করবে, বা তার লাইফের লক্ষ্য কী, সব কিছুই সে জানার চেষ্টা করছিল। যেহেতু সে একজন মডেল, তার লাইফের লক্ষ্য আর কী বা হতে পারে। মিরুহি যখন এই বিষয়গুলো নিয়ে তার সাথে কথা বলছিল তখনই এখানে সেন চলে আসে আর জানায় মা আমি এখনও বিয়ে করিনি, তাই এই বিষয়গুলো নিয়ে কথা না বললেই নয়, তাই না? আমি যখন বিয়ে করতে চাইবো তখন তুমি এই বিষয় নিয়ে কথা বলতে পারো। তখন সে বলে আমি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের সাথে কথা বলছি, এটা কি আমার ভুল কিছু? তখন পেই অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এত বড় একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া মানেই অনেক কিছু। সে মহা খুশি, সে বলে আমি রাজি আছি। এখানে মিয়াও কিছুটা আপসেট ছিল। মিয়াওকে সে জিজ্ঞাসা করে কি করব মিয়াও? তখন মিয়াও আর কি বলবে, সে বলে আপনার ডিসিশন সবসময় ভালোই হয়। সিন পরিবর্তন হয়, আমরা মিয়াওকে দেখতে পাই, সে একা একা বসেছিল। তখন জাও নামের একটি ছেলে তার কাছে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে কি করছো এখানে?
একা একা দাঁড়িয়ে আছো? তোমার বয়ফ্রেন্ড কি তোমার সাথে আবারও খারাপ ব্যবহার করেছে? তখনই এখানে সেন চলে আসে, আর সেনকে দেখে সে বলে যে না, আমি সিঙ্গেল, আমি আজ পর্যন্ত রিলেশনে জড়াইনি। আর তার এই কথা শুনে সেন কিছুটা আপসেট হয়ে যায়, কারণ সেন তো তাকে ভালোবাসতো, একে অপরকে ভালোবাসতো, কিন্তু এখন তাদের মধ্যে তো আর কোনো সম্পর্ক নেই। তখন সে তাকে তার পরিচয় দেয়, বলে আমি যাও, আমি এই কোম্পানিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কাজ করছি। তখন সে বলে যে ও আচ্ছা, তো মিরুহি গ্রুপ আমার মায়েরই। এই বিষয় নিয়ে তাদের মধ্যে হালকা পাতলা কথা হয়, তারপর তাদের ডিলটি সাইন হয়ে যায়। আসলে এখানে আমি নাম ভুল করেছিলাম, ওই ছেলেটির নাম হচ্ছে ড্যাং। ড্যাং এখানে অনেক খুশি। ড্যাং বারবার শুধু মিয়াওয়ের দিকে তাকাচ্ছিল, তার তাকানো দেখেই মনে হচ্ছিল যে সে হয়তো মিয়াওকে পছন্দ করে। যেহেতু তাদের ডিল ফাইনাল হয়েছে, তাহলে তারা তো অনেক খুশি, তাই না? এখানে যখন ড্যাং তার সাথে হাত মেলাতে চায়, তখনই সেন তার সাথে হাত মেলায় আর তার দিকে অবাকভাবে তাকায়। বাহিরে বের হয়ে সেনকে মিয়াও জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমাকে কেন হাত মেলাতে দিলে না, তুমি নিচে কেন মেলালে? এটার মানে আমি বুঝলাম না, সবার নজর তো তোমার দিকেই ছিল, তাহলে তুমি এমনটা কেন করলে? তখন সেন বলে, কেন করলাম তুমি কি বুঝতে পারছো না? কেন সে তোমার দিকে এমনভাবে তাকাবে? তোমার দিকে খারাপ নজরে তাকাচ্ছিল। মিয়াও বলে, কেন তুমি ফেইকে নিয়ে খুশি নেই? তুমি তোমার অতীত নিয়ে কেন টানছো? এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে তোমার এত কেন মাথা ব্যথা? আমিও সিঙ্গেল, ট্যাংও সিঙ্গেল, যদি আমরা চাই তাহলে আমরা রিলেশনে যেতে পারি, তাহলে তোমার এতে প্রবলেম কি? তুমি কেন এইসব করছো? তুমি তোমার ফিউচার নিয়ে তো খুব সুন্দর করে চিন্তা করছো, তাই না? তাহলে কেন আমাকে আমার ফিউচার নিয়ে চিন্তা করতে দিচ্ছ না? এটা কোন ধরনের আচরণ? আমি তোমার আচরণ একদমই পছন্দ করছি না। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয়, আমরা ফেই এবং সেনকে দেখতে পাই। ফেই তার কাজগুলো বোঝার চেষ্টা করছিল, তখনই সেন চলে আসে তার কাছে, তার সাথে কথা বলে। এখানে সে তার কাছে যাওয়ার চেষ্টা করে, তখন সেন তাকে দূরে সরিয়ে দেয়। ফেই বলে, কি শুরু করেছো? আমি বুঝতে পারছি না, তুমি মেয়ার জন্য এখনই কি ফিলিংস রাখছো? যদি কোনো ফিলিংস রেখে থাকো তাহলে তাকে গিয়ে বলে দাও। তুমি কেন আমার সাথে নাটক করছো? তোমাদের দুইজনের সামনাসামনি ফ্ল্যাট, এইসব আমার একদমই ভালো লাগছে না, আমি বিরক্ত। সিন পরিবর্তন হয়, আমরা তাদেরকে একসাথে বসে থাকতে দেখতে পাই। ফেই তখন মিয়াওকে বলে যে তোমার অনেক খেয়াল রাখে সেন এবং সেনের মা মিরুহি। তখন সে বলে, হ্যাঁ হয়তো রাখতে পারে, এই বিষয়ে আমার তেমন কোনো ধারণা নেই, আসলে আমি এখানের একজন জাস্ট এমপ্লয়। ফেই তখন বলে ওঠে, তোমার লাইফটা কত সুন্দর, তাই না? তুমি তোমার মতো করে এনজয় করতে পারো, নিজের জন্য অনেক ফ্রি টাইম পাও। তখন সে বলে, তাহলে কি তুমি তোমার কাজ ক্যান্সেল করে দিতে চাচ্ছ? যদি তুমি তোমার কাজ ক্যান্সেল করে দিতে চাও তাহলে আমি মিরুহির সাথে কথা বলতে পারি, ওনার সাথে কথা বলে আমি বলতে পারি যে তুমি ব্যান্ড রিপোজিটর হিসাবে কাজ করতে চাও না। তখন সে বলে যে আমি কখন বলেছি আমি কাজ করতে চাই না, আমি অবশ্যই কাজ করতে চাই। সেন এবং সেনের মা মিরুহি অনেক ভালো, ওনাদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার, এটা আমার জন্য অনেক কিছু, তাই আমি এটা হাতছাড়া করতে চাই না। এখানে সেন ফেইকে বলে যে আমার তোমার সাথে আর রিলেশন কন্টিনিউ করা সম্ভব নয়। তখন সে বলে, এটা কি তোমার মিয়াওয়ের জন্য বলছো? তখন সে বলে, দেখো মিয়াও বা কারোর জন্য আমি ব্রেকআপ করছি না, আসল ঘটনা হচ্ছে আমি তোমার সাথে থাকতে চাই না। তখন সে বলে, আমি খুব ভালো করে জানি মিয়াও যদি আমাদের মধ্যে না আসতো তাহলে আমাদের সম্পর্কটা নষ্ট হতো না। সে যখন থেকেই তোমার আশেপাশে আসতে শুরু করেছে তখন থেকেই তোমার পরিবর্তন আমি লক্ষ্য করছি, এটা নতুন করে তোমাকে বলতে হবে না। তারপর সে মিয়াওকে গিয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তখন মিয়াও বলে, তোমার বয়ফ্রেন্ডকে যদি আমার নেওয়ার ইচ্ছেই থাকতো তাহলে আমি অনেক আগেই নিতে পারতাম, সে আমার এক্স ছিল, আমি যদি তার কাছে ফিরে যেতাম তাহলে সে কখনোই কোনো রিলেশনে জড়াতো না। আর এখানে ফেই খুব বাজেভাবে তাকে কথা শোনাচ্ছিল, যার কারণে সে তাকে একটি থাপ্পড় মেরে বসে। তারপর আমরা ফেইকেও দেখতে পাই, সেও অনেক বেশি রেগে যায় মিয়াওয়ের উপর। একে অপরকে তারা থাপ্পড় দেয়, আর দুইজন যখন একে অপরকে থাপ্পড় দিচ্ছিল সেন দাঁড়িয়ে দেখছিল। সেনের এইসব ব্যবহারে সে অনেক বেশি রেগে যায়। ফেই উল্টো তাকে আবারও থাপ্পড় মারার চেষ্টা করে, আর তখনই সেন তাকে আটকায় আর বলে তার উপর হাত না ওঠানোর জন্য। এখানে ফেই বুঝতে পারে যে সেন আসলে মিয়াওকেই চুজ করেছে, সে এখনও মিয়াওকে ভালোবাসে। তখন ফেই বলে, তুমি যেহেতু তোমার এক্সকেই ভালোবাসতে তাহলে কেন আমার জীবনটা নিয়ে খেললে? এটা কিন্তু সত্য কথা, কারণ যেহেতু সে তাকেই ভালোবাসতো তাহলে ওই মেয়েটির জীবন নিয়ে খেলার মতো তো কিছুই নেই। সবাই সবার বয়ফ্রেন্ডের সাথেই অন্য কাউকে সহ্য করতে পারবে না, ইজ নর্মাল। এদিকে আমরা মিয়াও এবং তার বান্ধবী জাওকে দেখতে পাই, তারা দুইজন ড্রিঙ্ক করছিল আর এই বিষয়গুলো নিয়ে কথা বলছিল। তখনই এখানে স্যাং নামের একটি লোক চলে আসে আর মিয়াওকে দেখে বলে যে ও হচ্ছে সেনের ওয়াইফ।
তখন সে বলে যে সেনের ওয়াইফ এটা কিভাবে হতে পারে। তার সাথে যে মেয়েটি ছিল সেই বলছিল যে সেনের ওয়াইফ তো নেই, আর সেনের গার্লফ্রেন্ড হচ্ছে পেই। তখন সে বলে না, ওকেই আমি সবসময় তার সাথে দেখেছি। তখন মেয়েটি বলে আমি এর আগে কখনোই তাকে দেখিনি। তখন সেন তাকে বলে যে আচ্ছা, যদি সেনের সাথে তোমার কখনোই সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে তুমি আমার কাছে আসতে পারো। বিষয়টি মিয়াওয়ের অনেক বেশি খারাপ লাগে। ওই ছেলেটি চলে গেলে মিয়াও বলে এই সব জায়গায় আর আমি কখনোই আসবো না। দেখলে কি বাজেভাবে কথাটা বলল। তখন সে বলে আচ্ছা বাদ দাও এইসব। এদিকে আমরা সেনকে দেখতে পাই যে কিনা মিয়াওয়ের বিষয়টা নিয়েই চিন্তা করছিল। মিয়াও কিভাবে তাকে ওই জায়গায় রেখে চলে গেল এই বিষয়গুলো নিয়েই যখন ভাবছিল। সিন পরিবর্তন হয়, আমরা মিয়াও আর তার বান্ধবীকে দেখতে পাই। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখতে পাই সেনকে কেউ মেরেছে। সেং রাস্তায় পড়েছিল। তখন তারা সেংকের হেল্প করতে গেলে সেং তাদেরকে উল্টো জানায় যে হয়তো সে এইসব কাজ করেছে। তাই সে সেংকে উল্টো বন্দি বানিয়ে রাখে আর উল্টো কল করে দেয় সেনের কাছে। তাকে কল করে জানায় যে তোমার ওয়াইফ আমার কাছে আছে, তুমি যদি তোমার ওয়াইফকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি চলে আসো। তারপর সে ওই জায়গায় চলে যায়। যাও তাকে পুরো ঘটনা খুলে বলে, যার কারণে সে গিয়ে পুরো ঘটনা তাড়াতাড়ি বুঝতে পারে আর কোনো তার প্রবলেম হয় না। তখন সে তাকে বলে তোমার ওয়াইফকে তুমি নিয়ে যাবে, তার আগে তুমি স্বীকার করো সে তোমার ওয়াইফ। পুরো দুনিয়া কিন্তু এটা জানে না। তুমি আমার কাছে স্বীকার করে নাও, তাহলে আমি তোমার ওয়াইফকে ছেড়ে দিব। আর তোমার ওয়াইফ আমার উপর অ্যাটাক করানোর চেষ্টা করেছে, তাই আমি পুলিশকে ডাকবো। মিয়াও তখন মাতব্বরি করে বলে ওঠে যে হ্যাঁ আমি অ্যাটাক করিয়েছি। এটা শোনার পর অনেক বেশি রেগে যায় সেন। সে বলে যে হ্যাঁ ও আমার ওয়াইফ, আমার মানতে কেন কষ্ট হবে আমার ওয়াইফকে, আমি জানি সে আমার ওয়াইফ। তখন সে বলে ও তাহলে তোমার ওয়াইফ যেহেতু, তাহলে সে এই সব কাজ কেন করে বেড়াচ্ছে আর তোমরা দুনিয়ার সামনে কেন নিজেদের আনো না। আর তোমার ওয়াইফকে বলে দাও নেক্সট টাইম যদি এমনটা হয় তাহলে আমি ওকে ছাড়বো না। শুধু তোমার ওয়াইফ বলেই আমি কিন্তু ওকে ছেড়ে দিচ্ছি, এটা তুমি স্বীকার করে নাও। তখন সে বলে যে ওর তো আরও গার্লফ্রেন্ড আছে। তখন সে বলে না, ফেই আমার এক্স ছিল, সে আমার বর্তমান নয়, আমার বর্তমান হচ্ছে মিয়াও। তারপর আমরা মিয়াওকে দেখতে পাই, সে যখন বাহিরে আসে তাকে কিছুই বলে না। এটা দেখে সে তাকে জানায় যে তোমার এত অ্যাটিটিউড কিসের মিয়াও, তুমি আমাকে একটু ধন্যবাদ পর্যন্ত দিতে পারলে না, আমি তোমাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। তখন সে বলে কিসের বাঁচানো, আমি এসব করেছি, তাহলে তুমি আমাকে বাঁচাতে যাবে কেন? আমি কি বলেছি আমাকে বাঁচিয়ে নিয়ে আসো? আমি তো বলিনি, তাহলে কেন তুমি আমাকে বাঁচাতে গিয়েছিলে? সেন অনেক রেগেছিল, যার কারণে তার কাছে চলে যায় আর তাকে গিয়ে কিস করে বসে। আর এটা তার কাছে একটু বেশি বাড়াবাড়ি মনে হয়, যার কারণে সে এখান থেকে সরি বলে চলে যায়। তারপর সে তার ওই কাপটির কথা মনে করতে থাকে যেটা মিয়াও তার জন্য ডিজাইন করেছিল। এখন সে এইটা আবার ডিজাইন করাতে চায়। এদিকে আমরা মিয়াওকে দেখতে পাই, তার কাছে ওই কাপটি ছিল যেটা তাকে সেন দিয়েছিল, সে নিজেই ডিজাইন করেছিল। ওই কাপটি তার কাছে আছে, কিন্তু সে বলেছে ওই কাপটি তার কাছে নেই। সে মনে মনে বলে 10 বছর এখনও হয়নি, তাই আমি আমার লিমিট ক্রস করতে পারবো না। এতদিন যাবৎ সব কিছু সহ্য করেছি, তাহলে কেন পারবো না? আমি এটা করবই, আমার দ্বারা এটা করতেই হবে। তারপর সে যখন অফিসে যায় জানতে পারে মিয়াও অসুস্থ, তাই সে অফিসে আসেনি, তার নাকি অনেক বেশি জ্বর। সে তাড়াতাড়ি মিয়াওয়ের বাসায় চলে যায় আর তাকে গিয়ে দেখে। সেন যেহেতু তার বাসার লক জানতো, তাই সে খুব সহজেই প্রবেশ করে তার জ্বর নাপতে শুরু করে। তখন সে বলে দেখো, তোমাকে আমার বাসায় যদি এইভাবে আমি আসতে দেখি তাহলে কিন্তু আমি লক পরিবর্তন করে ফেলবো, কারণ এইভাবে আমার বাসায় আসা তোমার জন্য ঠিক নয়। তখন সে বলে শুনেছি তোমার জ্বর, তাই এখানে এসেছি, তাছাড়া আর আমার কোনো উদ্দেশ্য নেই। আমি চাইছি যে তুমি ভালোভাবে কাজ করতে পারো, যদি সুস্থ না হও তাহলে কাজ কিভাবে করবে? তখন সে বলে যে আমি তো চাই না তোমাকে, আমি কি চেয়েছি? আমি তো বলেছি তুমি ফের কাছে চলে যাও। সে বলে উল্টাপাল্টা কথা বলো না, আমি ফের কাছে যেতে চাই না, আর আমি তোমাকে কিছু কাজের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। তখন সে বলে কি কাজের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে, করে ফেলো, কারণ আমি কাজ করতে চাই, আর কাজের বাহিরে তোমার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। তখন সে বলে কাজের বাহিরে কথা বলতে চাও না, কিন্তু আমি তো তোমার সাথে কথা বলতে চাই, আমি তোমার সাথে সব সময় থাকতে চাই, কেন তুমি আমাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে গিয়েছিলে? তখন সে বলে আমি এই পুরনো অতীত টানতে চাই না, আমি বলেছি না যে এইসব নিয়ে আর কথা হবে না। তারপরই দরজায় নক পড়ে। যখন সে দরজা খুলে দেখতে পায় যে ড্যাঙের লোক ঔষধ দিতে এসেছে। তারপর সে যখন পানি আনতে যায় তখন সে দেখতে পায় যে প্রজাপতির যে মুখটি ছিল তার ওই মুখটি এখনও রয়েছে। তার মানে সে এই মুখটি এখন পর্যন্ত ফেলে দেয়নি, তার কাছে যত্ন করে রেখেছে।
হয়তো সে তাকে ভালোবাসে তাই যত্ন করে রেখে দিয়েছে। তার মনে পড়ে যায় তার এক বন্ধু তাকে বলেছিল, অনেক সময় আমরা কাউকে ছাড়তে চাই না কিন্তু ছাড়তে বাধ্য হই, এটা হয়তো আমার নিয়তিতে থাকে। সেন তার কাছে এসে জিজ্ঞাসা করে, কাজ করা বন্ধ করে একটু ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। তখন সে বলে, আমি কাজ মধ্যস্থলে রাখা পছন্দ করি না। সেন তখন বলে ওঠে, হ্যাঁ মধ্যস্থলে কাজ রাখা পছন্দ করো না কিন্তু মানুষকে মধ্যস্থলে রেখে যেতে অনেক বেশি পছন্দ করো, তাই তো আমার সাথে এইসব করেছিলে তখন, তাই না? তখন সে বলে যে এইসব বিষয়ে আমি কথা বলতে চাই না। তখন আবার সেন বলে যে কথা বলতে চাও না, তুমি আমাকে বলেছিলে একজনের ভিতরে আটক না হয়ে থেকে পুরো দুনিয়াকে ঘুরে দেখতে, প্রত্যেকটি মেয়ের সাথে রিলেশন করতে। আমি অনেকগুলো মেয়ের সাথে রিলেশন করেছি জানো, কিন্তু আমি তোমাকে বলতে পারিনি। সবার সাথেই যখন আমি কথা বলতাম তখন তোমার ফেসটি সবার সামনে চলে আসতো। তাদের সাথে কথা বলে কেন জানি না আমি কখনো শান্তি খুঁজে পাইনি, যেটা তোমার সাথে কথা বলে শান্তি পেয়েছি। 10 বছর কেটে গেল তারপরও আমি তোমাকে বলতে পারি না। হয়তো এটাই সত্যিকারের ভালোবাসা। আসলে সত্যিকারের ভালোবাসা কয়জনের কপালে থাকে? সবার কপালে তো আর সত্যিকারের ভালোবাসা থাকে না। তার কথা বলার মধ্যেই আমরা মিয়াওকে দেখতে পাই, সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার অবস্থা খুবই খারাপ ছিল। তারপর সে তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার রাস্তায় তার ফের সাথে দেখা হয়। ফেই তাকে বাহিরে কথা বলতে ডাকে। এখানে সে বারবার শুধু মিয়াওয়ের কথাই ভাবছিল। ফেইকে সে পাত্তাই দেয় না। ফেই যখন তাকে ডাকতে থাকে তখন সে একবার বাহিরে বের হয়ে যায়। ফেই তখন বলে, আমাদের সম্পর্ককে লাস্ট চান্স দেওয়া যায় না? তখন সে বলে, আমি তোমাকে অনেকবার বলেছি আমাদের মধ্যে কিছুই নেই, সব কিছু শেষ হয়ে গিয়েছে। তাহলে তুমি কিভাবে ভাবতে পারো যে আমি তোমাকে আরেকটি সুযোগ দিব? সুযোগ দেওয়ার জন্য তো সময় প্রয়োজন, তাই না? আমি তো বলেছি যে ব্রেকআপ। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি মিয়াওকে ছাড়া কোনো কিছু কল্পনাই করতে পারি না। হ্যাঁ, মিয়াও আমাকে বলেছিল যে রিলেশন করে দেখতে, কিন্তু আমি মিয়াওকে কখনোই বলতে পারিনি আমি তোমাকে কিছুই করতে পারবো না, প্লিজ আমাকে মাফ করে দাও। এটা শুনে সে অনেক বেশি কষ্ট পায় আর এখান থেকে চলে যায়। এখানে আমরা সেনকে দেখতে পাই যে কিনা মিয়াওয়ের কাছে আসে আর তার কেয়ার করতে শুরু করে। সে তার কেয়ার করছিল, এইসব তার ভালো লাগছিল না। সে বলে, কিছুক্ষণ আগেই তো তুমি ফেইর কাছে ছিলে, এখন আবার আমার কাছে এসে কেয়ার করতে শুরু করেছো। আমি তোমার মাইন্ড থেকে নিজেকে বের করে নেওয়ার চেষ্টা করব। তখন সে বলে, আমি তোমাকে তোমার বাসায় কি বলেছিলাম এগুলো কি তোমার মনে আছে? যদি মনে থেকে থাকে তাহলে প্লিজ এই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। তখন সে বলে, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি খাবার খাবো। সেন বলে, আমি অফিস চলে যাচ্ছি, তাই তোমাকে এখন আমি আর খাবার দিতে পারবো না। তোমার যদি কিছু ইচ্ছে হয় তাহলে নিজে অর্ডার করে খেয়ে নাও। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। তারপরেই আমরা দেখতে পাই এখানে তার বান্ধবী চলে আসে। যাও আসে অনেকগুলো খাবার নিয়ে। সে বুঝতে পারে খাবারগুলো খেয়ে তার জন্য পাঠিয়েছে। খাবারগুলো দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর খাবারগুলো খেয়ে নেয়। সে এই বিষয় নিয়ে তেমন আর একটি বায়না করে না বা জিজ্ঞাসাও করে না খেয়ে খাবারগুলো পাঠিয়েছে, কারণ সে জানতো খাবারগুলো তার জন্য সেন পাঠিয়েছে। অন্যদিকে আমাদের ফেইকে দেখানো হয় যে কিনা সেনের বিষয়ে কথা বলছিল। সে বলে, সেন আমার সাথে এরকম ঘটনা ঘটাবে তা আমি কল্পনাও করতে পারিনি। সে লোক হিসেবে এতটাই বাজে এটা আমি ভাবিনি। সে কেন আমার সাথে এমনটা করলো? সে তো আমার সাথে এমনটা না করলেও পারতো। তখন তার বন্ধু তাকে বলে, আচ্ছা এইসব বাদ দাও, তুমি যেহেতু এখন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছো, ওই কাজে মনোযোগ দাও। সিন পরিবর্তন হয়, আমরা সেনকে দেখতে পাই যে কিনা ফের পিকচার দেখছিল। তখন এখানে তার মা চলে আসে আর বলে, কি হচ্ছে এইসব, তোমার আর ফের মধ্যে কি চলছে? তখন সে বলে, আমাদের মধ্যে এখন আর আপাতত কিছুই নেই, যা ছিল অনেক আগেই শেষ হয়েছে, আমি শেষ করে দিয়েছি সব কিছু। তখন তার মা বলে, শেষ করার আগে একবার চিন্তা করা উচিত ছিল না তোমার যে সে আমাদের এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর? যদি আমাদের প্রোডাক্টের কোনো ক্ষতি হয়, কোম্পানির কোনো ক্ষতি হয়, তাহলে তোমার কি করব তুমি নিজেও বুঝতে পারছো না। তখন সে বলে যে, মা এই বিষয়ে আর আমার পার্সোনাল রিলেশনশিপের তো কোনো কথা নেই, তাই না? আমাদের স্টক যদি ডাউনও হয় তারপর আবার উঠে যাবে, ঠিক হয়ে যাবে, জায়গায় চলে আসবে। এইসব বিষয়ে নিয়ে এইসব তো করা ঠিক নয়। তখন তার মা বলে, মিরোহি গ্রুপের কিছু হলে তোমাকে আমি ছাড়বো না, কারণ মিরোহি গ্রুপটি আমি আর আমার মিয়াও মিলে তৈরি করেছি, তুমি নয়, তাই তুমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারো না। এদিকে মিয়াওকে দেখানো হয় যে কিনা ফের সাথে ছিল। আজ তাদের একটি শো ছিল, তাই সে এখানে এসেছিল তাকে দেখার জন্য। যেহেতু সে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সে কাজ করছিল, তার কাজ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা এইসব দেখার জন্যই সে আসছিল। কিন্তু এখানে ঘটনা উল্টো ঘটে যায়। ফেই তাকে দেখে অনেক বেশি রেগে যায় আর উল্টাপাল্টা কথা শোনাতে শুরু করে। তখন সে বলে, দেখো তুমি যেই বিষয়গুলো নিয়ে আমাকে কথা শোনাচ্ছ ওইগুলো 10 বছর আগেই শেষ হয়েছে। আমার কি মনে হচ্ছে জানো, তুমি সব কিছু নিয়ে একটু বেশি চিন্তা করছো। এত চিন্তা করে সময় নষ্ট না করে নিজের চরকায় তেল দাও, কারণ তুমি তোমার কাজ করো।
তখন সে বলে তাহলে তুমি কেন এই কোম্পানিতে আছো? তখন মিয়াও বলে আমি কেন এই কোম্পানিতে আছি এটা কি তোমাকে জবাবদিহি করতে হবে? যেহেতু এই কোম্পানিতে আমার কাজ, তাও আবার আমি 10 বছর ধরে আছি, তাই আমি এই কোম্পানি ছাড়তে পারবো না। তখন সে বলে সেন যেহেতু তোমার প্রবলেম, সেনকে যেহেতু তুমি সহ্য করতে পারো না, তাহলে আমার মনে হয় তুমি এই কোম্পানি ছেড়ে দাও, এটাই তোমার জন্য ভালো হবে। তাহলে আমার আর সেনের সম্পর্কটা ভালো হয়ে যাবে। তখন সে বলে দেখো, সম্পর্ক ভালো হওয়ার হলে আমি তাকায় আর না তাকায় কোনো যায় আসবে না। তোমাদের সম্পর্ক তোমাদের জন্য নষ্ট হয়েছে, আমার মনে হয় না আমার জন্য তোমাদের সম্পর্ক নষ্ট হয়েছে। কিন্তু এখানে ফেক কোনোভাবেই মানতে রাজি ছিল না। সে বারবার মিয়াওকেই দোষারোপ করছিল। সে বলে আমাদের সম্পর্ক একমাত্র তোমার জন্য নষ্ট হয়েছে, তুমি যদি এইভাবে কাজ না করতে তাহলে আমাদের সম্পর্ক নষ্ট হতো না। মিয়াও এখান থেকে চলে যায় আর সেনও এখানে চলে আসে। সেন এখানে আসার পর তাকে বলে যে তোমাকে তো আজ অনেক সুন্দর লাগছে ফেই, তোমার ড্রেস আপও অনেক সুন্দর, তোমার ভিডিও দেখেছিলাম আমি, আমার অনেক ভালো লেগেছে। তখন সে বলে তাহলে তুমি কী চাও? সেন তখন তাকে বলে কী চাও মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি কি চাই এটা কি জানতে চাচ্ছ তুমি? এটা আগে আমাকে বলো, আমি তো কোনো কিছুই চাচ্ছি না। তখন সে বলে তুমি আমার সাথে যেইভাবে দাঁড়িয়ে আছো, আমাকে যেইভাবে দেখছো, দেখে মনে হচ্ছে তুমি আমাকে পছন্দ করো। কাল তো নিউজে এটাই ছড়িয়ে যাবে, তাই না, যে আমাদের মধ্যে রিলেশন রয়েছে। তখন সে বলে যা মন চায় তা ছড়াক, আমাদের মধ্যে কিছু ছিল না আর কিছু নেই। তখন সে বলে কি বলছো, কিছু ছিল না? তখন সে বলে যা আগে ছিল তা অনেক আগেই শেষ হয়েছে, এখন আর নতুন করে আমাদের মধ্যে কোনো কিছুই সম্ভব না। তাই তোমাকে বলছি তুমি তোমার মতো কাজ করো। আর এদিকে আমরা দেখতে পাই সে অন্যদেরকে পিকচার ওঠানোর জন্য লাগিয়ে দিয়েছিল তাদের এই ক্লোজ পিকচারগুলো। তারপর মিয়াও সেনের মায়ের জন্য কিছু খাবার নিয়ে যায়। খাবার খেতে খেতে সে বলে যে তোমাকে আমি একটি কথা বলতে চাই। সেনের ওয়াইফ হিসাবে ওই মেয়েটিকে আমার তেমন একটি পছন্দ না, কিন্তু আমাদের গ্রুপের জন্য সে অনেক ভালো, তাই আমি চাই তাকে আমার ছেলের বউ করতে। এই বিষয়টা নিয়ে তুমি আমার ছেলের সাথে কথা বলবে, কারণ আমি জানি সে তার সাথে ব্রেকআপ করেছে, এখন আর তাকে বিয়ে করতে চাচ্ছে না। তুমি বোঝালে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু মিয়াও এখানে কিছুই বলতে চাচ্ছিল না। সে বলে আমি আমার বসের পার্সোনাল লাইফে কীভাবে ইন্টারফেয়ার করতে পারি? এটা তো আমার কাজ নয়, তাই না? তখন সে বলে আমি খুব ভালো করেই জানি, আমি ককটেল পার্টি রাখছি, তুমি ওই পার্টিতে যাবে, আর ওই পার্টিতে আমি সেনকে পাঠানোর ব্যবস্থা করব। সেন যখন ড্রাঙ্ক হবে তখন তুমি একটি ব্যবস্থা করে তাদের এমন একটি সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে যাতে তারা এক হয়ে যায়। এটা তো পারবে, তাই না? তখন সে তো বাধ্য ছিল, কারণ এই গ্রুপের জন্য সে এত কিছু করেছে, তাই তাকে পার্টিতে যেতে হয়। পার্টিতে যাওয়ার পরই তার ড্যাংয়ের সাথে দেখা হয়ে যায়। ড্যাং আর সে তাদের ছোটোবেলার কথাগুলো নিয়ে আলোচনা করছিল। ড্যাং যেহেতু তার ছোটোবেলার বন্ধু, তার ছোটোবেলার সম্পর্কে সে সব কিছুই জানতো, তাই তাকে বলছিল ছোটোবেলায় আমরা কত এনজয় করেছি, আর এখন দেখো পরিস্থিতি। এদিকে সেন তার কাজে মগ্ন ছিল। তখনই এখানে জাও চলে আসে। জাওকে দেখে সে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কি কোনো কাজ আছে, এখানে কেন এসেছো? তখন সে বলে না কোনো কাজ নেই, আমি অফিস চেক করার জন্য এসেছি। সেন বলে অফিস চেক করার জন্য এসেছো, এটা কি কোনো কাজ? আর তোমাদেরকে খুব বাজেভাবে বিগড়ে রেখেছে মিয়াও, না হয় তোমাদের সাহস কীভাবে হয় এইভাবে রুমে প্রবেশ করার? তখন সে বলে আমি তার বান্ধবী, আর আমি আপনাদের সম্পর্কে সব কিছু জানি, আপনাদের মধ্যে কেমন রিলেশন তাও আমি জানি। তাকে কানে কানে কিছু একটা বলে। সিন পরিবর্তন হয়, আমরা স্যাং নামের ওই যে লোকটি ছিল তাকে অপদস্থ করেছিল মিয়াওকে, ওই লোকটি আবারও চলে আসে। ফেয়ের সাথে ইদানিং তার অনেক ভালো সম্পর্ক দেখা যাচ্ছে। সে কাকে অরিজিনালি ব্লাফ করে এটা বোঝা অনেক কষ্টের। এদিকে সে মিয়াওকে উল্টাপাল্টা কথা বলছিল। মিয়াওয়ের কথাগুলো অনেক বিরক্ত লাগছিল, কিন্তু সে কি করবে, তার তো কিছু করার ছিল না। সে বলে দেখো তোমাদের যা ধারণা সব কিছুই ভুল, এইসব ধারণা নিয়ে প্লিজ আমার সাথে কথা বলতে আসো না। তখনই এখানে ড্যাং চলে আসে আর তাকে ড্রিঙ্ক অফার করে। ড্যাংকে দেখে সে বুঝতে পারে হয়তো তাদের মধ্যে কিছু আছে। তখন সে বলে ও আচ্ছা, এখন বুঝলাম মিয়াও কেন তার হাজব্যান্ডকে বা বয়ফ্রেন্ডকে যেতে দিল, কারণ তার হয়তো অন্য একজন পার্সনের সাথে রিলেশন রয়েছে, তাই না? তখন সে বলে দেখুন আমি আপনাদেরকে বলেছি আমার সম্পর্কে এইসব বিষয়ে কথা না বলতে, তাহলেও যদি আপনারা কথা বলেন তাহলে আমি কি বলবো বলেন, আমার কিছু বলার নেই। তখনই এখানে সেন চলে আসে আর সবার সামনে এসে সে মিয়াওকে কিস করে বসে আর বলে যে সে আমার পার্সোনাল, আর তাকে আমি কারোর সাথে শেয়ার করব, এটা কোন ধরনের কথা? এই বিষয়ে যাতে কোনো কথা না হয়। সিন পরিবর্তন হয়, আমরা মিয়াওকে দেখতে পাই সে রাস্তা দিয়ে বরফ বৃষ্টির মধ্যে হাঁটছিল। তখনই এখানে সেন চলে আসে ছাতা নিয়ে আর তাকে বলে কেন এইভাবে তুমি বিচ্ছ কেন, তুমি তো অসুস্থ হয়ে পড়বে। তখন সে বলে আমি অসুস্থ হই সুস্থ থাকি এতে তো তোমার কোনো কিছু যায় আসার কথা না। তখন সে বলে তুমি এইভাবে কথা বলছো কেন?
মিয়াও তখন বলে, আর কত সহ্য করব, আমি তো আর সহ্য করতে পারছি না। তুমি আমার সাথে কি কি করেছো চিন্তা করো। সবার সামনে আমার অনুমতি ছাড়া আমাকে কিস করেছো। তুমি কি আমাকে পুতুল মনে করেছো? যখন তোমার যেইভাবে নাচাতে মন চাইবে ওইভাবেই নাচাবে, এমন ধারণা তোমার মাথা থেকে বের করে দাও। সেন বলে, আমাদের মধ্যে 10 বছর হয়েছে, সব কিছু শেষ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি তোমাকে বলতে পারিনি। এটা কি আমার দোষ? তুমি বলো। আমি তোমাকে কখনো বলতেও পারবো না, অনেক বেশি ভালোবাসি তোমাকে। তখন সে বলে, আমাদের মধ্যে যেহেতু কোনো কিছু শেষ হয়নি। মিয়াও বলে, যেহেতু আমরা এখনও একে অপরকে ভালোবাসি, তার মানে আমাদের মধ্যে কখনোই কোনো কিছু শেষ হয়নি। এই কথা বলে সে তাকে জড়িয়ে ধরে কান্না করে। তার তখন সেনের মায়ের কথা মনে পড়ে যায়, কারণ সেনের মায়ের কারণে তারা আলাদা হয়েছিল। কিন্তু এখন সে আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে তাকে কিস করে বসে। তাদের মধ্যে রিলেশন আবারও ঠিক হয়ে যায়। কি করবে? এটা তো কখনোই সম্ভব না। আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে আপনি কত নিজেকে সরিয়ে রাখবেন? আবার যদি সে আপনার চোখের সামনে থাকে, এটা তো অসম্ভব। সিন পরিবর্তন হয় পরদিন অফিসে। সেন মিয়াওকে অফিসে ডেকে তার রুমে ডেকে নেয় আর তাকে টাইটি বেঁধে দিতে বলে। যখন সে টাইটি বাঁধা শেষ করে তখনই সে তাকে উল্টো কিস করে বসে। তাদের এই কিসিং সিন চলতেই ছিল। তখনই এখানে তার অ্যাসিস্ট্যান্ট এসে পড়ে। অ্যাসিস্ট্যান্টকে দেখে সে তো অনেক বেশি লজ্জিত হয়। তাই মিয়াও এখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে। সে এখান থেকে পালিয়ে যায়। সিন পরিবর্তন হয় তার ডেস্কে। রাত জেগে তারা দুইজন অফিসে একা কাজ করছিল। সেন তখন তাকে মেসেজ করে জানায়, অফিসে কেউ নেই, তুমি আমার কাছে চলে আসো, আমরা একটু সময় কাটাবো। তখন সে বলে, না, এটা সম্ভব নয়। তারপর সে যখন তার নিজের কাজ শেষ করে বের হয় তখন সে সেনকে দেখতে পায়। সেন তাকে দেখে তার কাছে একদমই ছুটে আসে কিস করার জন্য। তাকে বলে যে, আমি তোমাকে কিস করতে চাই। তখন সে বলে, আমি এখন কিস করতে পারবো না, কারণ এখানে সিসি ক্যামেরা রয়েছে। তখন সে বলে, সিসি ক্যামেরা হয়েছে তো কি হয়েছে, আমাদের কিস করা কি নিষেধ রয়েছে নাকি? আমরা তো চাইলেই কিস করতে পারি। তখন সে তাকে কিস করতে যাবে, ডেং আর জাও চলে আসে। ডেং আর জাও তখন মনে করে এখানে কেউ নেই। তখন সে বলে, না, আমার মনে হচ্ছে এখানে কেউ আছে। তারপর আমরা ড্যাংকে দেখতে পাই যে কিনা জাওয়ের হাত ধরে ফেলে। তখনই এখানে একটি মেয়ে এমপ্লয় চলে আসে আর সে নিজেকে হাইড করে নেয়। তারপর ওই মেয়ে এমপ্লয়কে নিয়ে সে এখান থেকে বেরিয়ে যায়। তারপর আমরা ড্যাংকে দেখতে পাই সেও মনের শান্তিতে এখান থেকে বেরিয়ে যায়। তারপর তারা দুইজন এখান থেকে বের হয়। যখনই কিস করতে যাবে তখন সে বলে, না, এখানে কিছুই হবে না। তারপর তারা দুইজন তাদের বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর আমরা সেনকে দেখতে পাই যে কিনা তাকে কিস করার চেষ্টা করছিল। তখন সে কিস করার সাথে সাথে বলে যে, এখানে যে কোনো কিছু আমি চাইলেই করতে পারবো, কারণ এখানে তো আর সিসি ক্যামেরা নেই, তাই না? তখন সে বলে, দেখো, তুমি চাইলেই যে কোনো কিছু করতে পারবে, এর মানে এ নয় যে তুমি আমার সাথে যে কোনো কিছু করবে। সে এখান থেকে চলে যায় আর বলে, আমি এইসবের জন্য প্রস্তুত নই। তখনই এখানে ড্যাং চলে আসে। ড্যাংকে দেখে সেন জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ড্যাংও তাকে সেম প্রশ্ন করে যে, তুমি এখানে কি করছো? তখন সে বলে, আমি তো মিয়াওয়ের সাথে দেখা করতে আসছিলাম। দুইজনই সেম কথাই বলে যে মিয়াওয়ের সাথে দেখা করতে এসেছিল। তখন ড্যাং জানায় যে, আমি মিয়াওয়ের সাথে কিছুক্ষণ কথা বলবো। মিয়াও তো চলে আসে। তারপর সে গল্প শুরু করে দেয় যে মিয়াওয়ের সাথে সে ছোটোবেলায় একসাথে লেখাপড়া করেছে, তারা একসাথে বড় হয়েছে। তাছাড়াও তাদের অনেক ভালো সম্পর্ক ছিল। ছোটোবেলায় তারা একসাথে খেলাধুলা করতো। তাছাড়াও খেলাধুলার সময় সব সময় মিয়াও নাকি তার ওয়াইফ হতো। এই কথা শুনে স্যারের তো ভাই আগুন চলে যায় শরীরে। সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সে শুধু তার দিকে তাকাচ্ছিল আর বলছিল যে, অনেক রাত হয়েছে, আচ্ছা চলো এখান থেকে চলে যাওয়া যাক। মিয়াও কিছুই বলছিল না, চুপচাপ ছিল। তার কথা বলার মতো কোনো ভাষা ছিল না বা সে কথা বলতে চাচ্ছিল না। দুইজন বসে বসে খাবার খাচ্ছিল। তিনজনই তাদের মতো গল্প করছিল, কিন্তু এখানে তার জন্য অনেক বেশি জালাস ফিল করছিল সেন। কিন্তু ড্যাংও এখানে তার মতো করেই কথা বলছিল। ড্যাং তখন বলে যে, সেন, তোমার এখন চলে যাওয়া উচিত, কারণ অনেক রাত হয়েছে। একটি মেয়ের বাসায় তার বস যদি আসা যাওয়া করে তাহলে এই মেয়েটিকে মানুষ কী চোখে দেখে বা কিভাবে কথা বলতে পারে তুমি খুব ভালো করেই বোঝো। এটা তোমাকে বলা উচিত নয়, তাই না? তাহলে তোমার এটা উচিত নয়। তখন সে বলে, হ্যাঁ, আমি অবশ্যই চলে যাব, তুমিও চলো, আমরা দুইজন একসাথেই চলে যাই। তারপর তারা দুইজনই একসাথে বের হওয়ার প্রস্তুতি নেয়। তখন ড্যাং তাকে জানায়, আচ্ছা আসি এখন, পরে হয় দেখা হবে।
তখন সে বলে আচ্ছা যাও, পরে দেখা করে নিব। তারা দুইজন এখান থেকে চলেই যাচ্ছিল। তারপর তার মনে পড়ে যায় সে নাকি তার কোট বলে রেখে গিয়েছে, তাই সে তার কোট নিতে চলে আসে। আর তার কোট নিয়ে আবারও সে ফিরে যায়। ফিরে বাহিরে গিয়ে সে ফোনে কথা বলতে শুরু করে যাতে এখান থেকে ড্যাং চলে যেতে পারে। তখন ড্যাং অপেক্ষা করতে করতে বাধ্য হয়ে চলে যায়। ড্যাং চলে যাওয়ার পর সে আবারও ফিরে আসে। আর এখানে তারা একে অপরকে দেখে খুশি হয়ে যায়। সেন বলে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তাই আবার চলে এসেছি। তখন সে আর তাকে কিছু বলতে পারে না। সকালে তারা দুইজন একসাথে বসে বসে নাস্তা করছিল আর একে অপরের সাথে গল্প করছিল। আসলেই তাদের রিলেশনটা সুন্দর ছিল, কিন্তু মা পরবর্তীতে কি করবে আল্লাহ ভালো জানে। এদিকে লিসা আর ফেই একই সাথে ছিল। ফেই তাকে বোঝায়, তখন সে উল্টো তাকে বলে দেখো, প্রত্যেকটি বিষয়ে তোমাকে নিজে চিন্তা করে কাজ করা উচিত। মিরুই গ্রুপের সাথে তোমার সব কিছু ঠিক আছে, তার মানে এই নয় যে তুমি সব কিছু পেয়ে যাবে। সেন হয়তো তোমাকে পছন্দ করে না, না হয় তোমার সাথে অবশ্যই সে ডিল করতো। তখনই এখানে স্যাং চলে আসে আর তাকে এসে অন্য একটি অফার দেয় যে অনেক বেশি টাকা তাকে দেওয়া হবে সে যাতে তার সাথে কাজ করে। কিন্তু এখানে ফেক কোনোভাবেই রাজি হতে চাচ্ছিল না। সে তো স্যানকে পছন্দ করত। মনে মনে ভাবছিল যদি তার কথাবার্তায় বা আচার আচরণে স্যান পটে যায়। এদিকে মিয়াও আর তার পিকচার একসাথে তার মা দেখে ফেলে। স্যানের মা এই পিকচারগুলো দেখে অনেক বেশি রেগে যায় আর মিয়াওকে বলে 1 সপ্তাহের ভিতরে সব কিছু ঠিক করে ফেলো। তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমাকে কী ডিল করেছিলাম, তাই তোমাকে যা বলছি তাই করো। তখন সে রাজি হয়ে যায়। সিন পরিবর্তন হয়, সে ড্যাংয়ের সাথে দেখা করতে যায়। সে আসলে ড্যাংয়ের সাথে দেখা করতে না, মূলত একটি কাজেই এসেছিল। ড্যাং অন্য একটি মেয়ের সাথে ডেটে এসেছিল। তার সাথে যখন তার দেখা হয়ে যায় তখন তারা একসাথে বসে কফি খাবে এমন একটি ধারণা তাদের ছিল, বা তারা এমন একটি কথা বলে। তখনই ওই মেয়েটি চলে আসে। মেয়েটির সাথে সে যখন কথা বলছিল তখন বলে আচ্ছা আপনার কি বাচ্চা পছন্দ? যদি রিলেশনে আপনি বাচ্চা মানতে পারেন তাহলে আমার সাথে আপনার রিলেশন যাবে, আর না হয় আপনার সাথে যাবে না, কারণ আমার একটি পিচ্চি বাচ্চা রয়েছে। এই কথা শুনে মেয়েটি রাজি হয় না, উল্টো এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরই মিয়াও তার কাছে কফি নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসা করে কিরে এত তাড়াতাড়ি ডেট শেষ হয়ে গেল? তখন সে বলে ডেট শেষ হবে না, কারণ আমার তো একজন ছেলে আছে আর আমার ছেলেকে রেখে তো আমি কারোর সাথে রিলেশনে জড়াতে পারবো না। আমি আমার ছেলের কথা তাকে বলে দিয়েছি, তাই সে চলে গিয়েছে। আমার ছেলের বয়স খুবই কম, অল্প বয়সে তার মা মারা যায়, আর এরপর থেকে আমি আমার ছেলেকে দেখাশোনা করছি। তুমি যদি চাও তাহলে প্লিজ আমার সাথে যেতে পারো। আমার ছেলে তার প্রতি জন্মদিনে তার মাকে খোঁজে, তাই আমি চাচ্ছিলাম তুমি যদি আমার বন্ধু হিসাবে আমার ছেলের সাথে একটি দিন কাটাও তাহলে অনেক ভালো হতো। তখন সে রাজি হয়ে যায়। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই সেন তার জন্য অপেক্ষা করছিল। তখন সে তাকে জানায় কোথায় ছিলে, আমি সব কিছু দেখেছি, ড্যাংয়ের সাথে তুমি কিভাবে কথা বলছিলে। তখন সে জানায় জালাস ফিল করছিলে। জালাস ফিল করার কোনো কারণ নেই, কারণ তার সাথে আমার তেমন কোনো রিলেশন নেই, আমার কি বন্ধু থাকতে পারে না? তখন সে তাকে জানায় যে কাল আমি একটু তার বাসায় যাব। তখন সে বলে বাসায় কেন? তখন সে তাকে জানায় যে বাসায় কেন যাব, তার একটি বাচ্চা রয়েছে, তার বাচ্চার কালকে বার্থডে, আর যদি কালকে আমি তার বার্থডেতে না থাকি তাহলে প্রবলেম হতে পারে। সেই বাচ্চাটি পিচ্ছি আর তার মায়ের জন্য অনেক কান্না করে। এইভাবে সে সেনকে বোঝায়। তখন সেন রাজি না হলেও বাধ্য হয়, কারণ মিয়াওকে সে অনেক বেশি ভালোবাসে, তাই সে যেতে রাজি হয়ে যায় আর বলে আচ্ছা তুমি যাও, তবে রাত 8টার ভিতরে ফিরে আসবে, কারণ আমরা মুভি দেখতে যাব। সিন পরিবর্তন হয়, আমরা মিয়াওকে দেখতে পাই যে কিনা ওই পিচ্চি বাচ্চাটির সাথে দেখা করতে চলে আসে। ড্যাংয়ের বাচ্চা তাকে দেখে মা বলে ডাকতে শুরু করে। তখন সে বলে বাবা আমি তো তোমার মা নই, আমি তোমার আন্টি। তখন সে বলে না আপনি আমার মা, আমি আপনাকে মা বলেই ডাকবো। তখন সে আর কিছু বলতে পারে না, কি বলবে, পিচ্চি একটা ছেলে, তাকে তো কিছু বলার নেই তাই না? পিচ্চি বাচ্চাটি তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর তার সাথে পুরো দিন কাটাতে শুরু করে। তখন সে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার বার্থডে গিফট হিসেবে তুমি কি চাইলে? তখন সে বলে আমার মাকে। এদিকে সেন তার জন্য অপেক্ষা করতে শুরু করে, কিন্তু পিচ্চি বাচ্চাটি তাকে কোনোভাবেই ছাড়তে চায় না। রাত অনেক গড়িয়ে যায়, তারপর সে ওই পিচ্চি বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। তখন তার বন্ধু তাকে জানায় যে তোমাকে অসংখ্য ধন্যবাদ। মিয়াও বলে ধন্যবাদ জানানোর কিছুই নেই, তোমার বাচ্চাকে তো আমি দেখতেই পারি তাই না? আচ্ছা বাই, পরে দেখা হবে। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয় তার বাসায় ফিরে দেখতে পায় যে অবস্থা তো খুবই খারাপ। সেন সোফার ভিতরেই ঘুমিয়ে পড়েছে, তার সাথে মুভির টিকিট রাখা
সে তো অনেক কষ্ট পেয়ে ঘুমিয়েছে তাই না? পরদিন তার ট্রিপ ছিল, তাই সে তার মতো করে সকালবেলায় রেডি হয়ে ট্রিপের জন্য বেরিয়ে পড়ে। আর তখন সেনকে সে ঘুমন্ত অবস্থায় রেখে এসেছিল। যখন সে হোটেল রুমে পৌঁছায় তখন সে দেখতে পায় তার চোখের সামনে সেনকে দেখে তো সে একদম পাগল পাড়া, জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, তুমি এখানে কখন এসেছ? তখন সে জানায়, আমি এসেছি অনেকক্ষণ হবে। তখন সে বলে, তাহলে ঘুমের অ্যাক্টিং কেন করলে? তখন সে বলে যে ঘুমের অ্যাক্টিং করেছিলাম যাতে দেখতে পারি তুমি কি করো। তখন মিয়াও তাকে সরি জানায় আর বলে যে আমি তোমাকে বলে আসতে চেয়েছিলাম, যেহেতু ঘুমেছিলে তাই তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। তখন আবার সে বলে, আচ্ছা নো প্রবলেম, আমি তোমার কাজ দেখার জন্য এসেছি, তুমি কাজ ঠিকঠাকভাবে করছো কিনা এই বিষয়ে তো আমার খেয়াল রাখতে হবে তাই না? সেন তখন তাকে জানায়, তোমাকে অনেক কষ্টের বিনিময়ে আমি আবার ফিরে পেয়েছি, তাই তোমাকে আমি কখনো হারাতে চাই না। তারপর তারা তাদের মতো সময় কাটায়। ঘটনা হচ্ছে, কোনো ছেলে যদি কোনো মেয়েকে মন থেকে চায় তাহলে সে পেয়ে যায়, কিন্তু কোনো মেয়ে যদি কোনো ছেলেকে মন থেকে সারা দিন চায় তারপরে সে কেন জানি না পায় না। হয়তো মেয়েরা চাইলে জোর দিয়ে কোনো কিছু করতে পারে না, এটা মেয়েদের ব্যর্থতা না তাদের ভাগ্যের ব্যর্থতা, এটা আমি জানি না। আচ্ছা বাদ দেন। এখানে পরদিন সকালে একটি ঝামেলাও তৈরি হয়ে যায়। ওয়ার্কাররা মনে করে হয়তো তারা ঠিকমতো টাকা দিবে না, তাদেরকে দিয়ে শুধু কাজই করিয়ে যাচ্ছে, প্রজেক্ট শেষ হয়ে যাবে তারপর হয়তো তাদের কোনো টাকা পয়সা দেওয়া হবে না। এই জন্য ওয়ার্কাররা তাদের শপে হামলা করতে চায়। হামলার এক পর্যায়ে সেনের উপর আঘাত হয় আর সেন আহত হয়ে যায়। সেনের অবস্থা খুবই খারাপ ছিল। এদিকে আমরা ফেইকে দেখতে পাই। ফেই চলে যায় চেংয়ের সাথে দেখা করতে। চেংকে গিয়ে সে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই, আমি খুব ভালো করেই জানি সেনের এইসব তুমি করিয়েছ। তখন সে বলে, প্রমাণ আছে কি? হ্যাঁ আমি করিয়েছি। সিন পরিবর্তন হয়, আমরা তাকে হসপিটালে দেখতে পাই। মিয়াও তাকে দেখে অনেক বেশি কষ্ট পায়, মনে মনে ভাবে তার কি হলো, তার যদি কিছু হয়ে যায় তার মাকে আমি কি জবাব দিব, কি বলবো, এই বিষয়গুলো নিয়ে সে খুবই চিন্তিত ছিল। এদিকে সেনকে দেখানো হয় যে কিনা মুস্কি হাসছিল, আসলে সে বেহুশ হওয়ার অ্যাক্টিং করছিল। যখন সে তাকে জড়িয়ে ধরে তখন তার হুঁশ ফিরে আসে আর বলে, আচ্ছা আমাদের শহরে আমরা চলে যাই। মা জিজ্ঞাসা করে, কিভাবে কি ঘটলো আমাকে খুলে বলো। মিয়াও তখন বলে, এইসবের পিছনে চেং রয়েছে। তখন তার মা জানায়, পুলিশ, আদালত, কোর্ট, যে কোনো জায়গায় যদি আমাকে যেতে হয় আমি যেতে রাজি আছি, তবে সব কিছুর সমাধান যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবাই চলে যাওয়ার পর মা তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো, তুমি আমার কোম্পানি জয়েন করো, তুমি আমার কোম্পানিতে কতদিন যাবত আছো? তখন সে জানায়, 10 বছর যাবত আমি আপনার কোম্পানিতে কাজ করছি। তখন সে বলে, আচ্ছা 10 বছর অনেক দিন হয়েছে, তুমি বিয়ে করে সেটেল হয়ে যাও। এই কথা শুনে তো সে কান্না করে দেয় আর বলে, আন্টি আপনি বলেছিলেন যে যদি আমি তাকে না বলি, সে আমাকে যদি না বলে তাহলে আপনি আমাদেরকে মেনে নেবেন, তাহলে আপনি কিভাবে বলতে পারেন আমি এখন বিয়ে করে নিব? আমি এখনও সেনকেই ভালোবাসি, তাই আমি কাউকে বিয়ে করতে পারবো না। তখন সে বলে, আমি কোনো কিছুই বলিনি, তবে তুমি কি এখন ডিলটি বরবাদ করে দিতে চাও? কারণ এখনও অনেক সময় আছে। তখন সে বলে, আমি জানি আপনি আমাকে অনেক হেল্প করেছেন, আমার বাবা অসুস্থ ছিল, আপনি টাকা দিয়ে আমাকে সাহায্য করেছেন, তার বিনিময়ে আমি আপনার সাথে কাজ করতে রাজি হয়েছি, আর এগ্রিমেন্টের জন্য আমি জানি সময় রয়েছে। তখন মা বলে যে সময়ের ভিতরেই তোমাকে কাজ করতে হবে, যদি সময় এখনও কিন্তু ফুরোয়নি, তুমি যদি এখন চাও যে ডিলটি ভেঙে দিতে তাহলে কি হবে তুমি বুঝতেই পারছো, 10 বছরের সময় তুমি এখনই শেষ করে দিচ্ছ। এখানে তার অনেক বেশি খারাপ লাগে তার কথাগুলো, কারণ ছেলে ছিল মিরুহির যা চাইবে তাই তো হবে তাই না? আর ঘটনা হচ্ছে এখানে মিয়াও অনেক কষ্ট পায়, কারণ সে গরিব হওয়ার কারণে তার সাথে এমন ঘটনা ঘটেছে। এত ভালোবাসার পরও তারকে এই কথাগুলোই শুনতে হলো, 10 বছর সময় পার করতে হলো। সে চলে আসে তার মায়ের বাসায়, বাবার পিকচারের সামনে সে কান্না করতে শুরু করে, অনেক বেশি কান্না করছিল, কেন জানি না তার কান্না থামছিল না। তার মা এসে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, এইভাবে কান্না কেন করছিস? কান্না করার কোনো কারণ নেই, আমি জানি তুই তোর বাবাকে অনেক বেশি ভালোবাসতি, সাহায্য করেছিস, এখন তো তোর বাবাকে আর ফেরানো সম্ভব না মা, তুই কান্না করে নিজের জীবন নষ্ট না করে নিজের মতো করে বাঁচতে শিখ। কেন জানি না তার কান্না বন্ধ হতেই চাচ্ছিল না, বাবার দিকে তাকিয়ে কান্না করছিল। মা তখন বলে, তোর কান্না করার কোনো কারণ নেই, তোকে একবার নয় বারবার বলছি, তোর বাবা ঠিকঠাকভাবেই দুনিয়া ছেড়েছে, আর তোর বাবার প্রত্যেকটি শখই তো তুই পূরণ করেছিস মা, এখন আর কান্না করে কি করবি?
তারপর আমরা সেনকে দেখতে পাই যে কিনা তার টেক্সট পায়। সে লিখেছে আমাদের ব্রেক নেওয়া উচিত, হয়তো আমাদের কখনোই এক হওয়া যাবে না, এটা হয়তো আমাদের নিয়তিতে নেই বা কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। সেন চলে যায় তার মায়ের কাছে, জিজ্ঞাসা করে তাকে কি এমন বলেছ মা তুমি তাকে যে সে আমাকে ছেড়ে চলে গিয়েছে আর সে হয়তো কখনো ফিরবেও না। তখন মা তাকে জানায় যে আমি তাকে কিছুই বলিনি, ঘটনা হচ্ছে সে জব ছেড়ে চলে গিয়েছে, তাকে আমি বলেছি যাতে কখনো দুর্বল না হয়। তখন সে বলে মা ভালোবাসা কি কখনো দুর্বলতা হয়? তোমার এটা ভুল ধারণা যে ভালোবাসা দুর্বলতা। ভালোবাসা মানুষের জীবনকে নষ্ট করে না, বরঞ্চ সুন্দর করে দেয়। তুমি কিভাবে বুঝবে? তোমার এটা বোঝা উচিত নয়। তখন সে বলে সে তো মিরুই গ্রুপ ছেড়ে গিয়েছে, কিন্তু আমি তাকে যেতে দেইনি বা আমি ওইটা সাইন করিনি। সেন অনেক বেশি রেগে যায়, এখান থেকে চলে যায়। পরদিন সকালে আমরা মিয়াও এবং তার মাকে দেখতে পাই, তারা রাস্তা দিয়ে হাঁটছিল। তখন মিয়াও তাকে জানায় যে সে অনেক দিন তার মায়ের কাছেই থাকবে। তখন সে বলে দেখ বাবা, একটি ভালো ছেলে দেখে বিয়ে করে নে। যদি তোর কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে আমাকে বলে দে, তুই বিয়ে কর, আমি এতে কোনো কিছুই তোকে বলবো না, কারণ আমি আমার সারা জীবন এই জায়গাটিতে কাটিয়ে দিয়েছি। আমি কখনো শহরও যাইনি, বাহিরের দুনিয়াও দেখতে পারিনি, তুই তো বাহিরের দুনিয়া ঘুরে দেখেছিস। তাই আমি চাইবো যে তুই সুখে থাক, শান্তিতে থাক, তোর সময়গুলো যাতে কখনোই নষ্ট না হয় আমার মতো। প্লিজ মা, তুই নিজেকে গুছিয়ে নে। তখন সে জানায় যে মা গুছাবো, একটু সময় দাও, সময় হলে ঠিকই নিজেকে গুছিয়ে নিব। তারপর সে তার ছোট বোনের সাথে দেখা করে। তার ছোট বোনের নাম ছিল লিন। তারা দুই বোন ঘুরতে বের হয়। তখন মিয়াও তাকে জিজ্ঞাসা করে তোর কি কোনো বয়ফ্রেন্ড রয়েছে? তখন সে বলে না আপু, এমন কিছু নেই। তখন মিয়াও তাকে বলে দেখ, যদি থেকেও থাকে এতে আমার কোনো প্রবলেম নেই। যদি কারোর জন্য কিছু ফিল করে থাকিস তাহলে সময় থাকতেই তাকে বলে দিবি। না হয় এমনও হতে পারে যে তোর মনের কথা মনেই থেকে যাবে, কিন্তু তাকে বলারও সুযোগ পাবি না আর সময় মতো সেটা সদ্ব্যবহারও করতে পারবি না। এমন না করে নিজের কথা নিজে সবসময় বলে দিবি। তারপর তাদের প্রতিবেশী আন্টির সাথে দেখা হয়। আন্টি তাকে জিজ্ঞাসা করে কি তোমার বয়ফ্রেন্ডের খবর কি? তখন সে বলে আন্টি আমি এখনও সিঙ্গেল, আমি রিলেশনে জড়াইনি। রাতের বেলায় একা একা বসে বসে সে ফায়ারফক্স দেখার চিন্তা করছিল। চুপচাপ বসেছিল, কারণ তার কাছে তো কোনো কিছু করার নেই। তখন তার বোন এসে তাকে একটি পিকচার দেখিয়ে বলে আপু দেখ, ছেলেটি অনেক সুন্দর তাই না? ওই ছেলেটি আমাদের ব্রিজের কাছে দাঁড়িয়ে আছে আর ফায়ারফক্স জ্বালাচ্ছে। এটা শুনে সে অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে সেন তার সাথেই হয়তো দেখা করার জন্য এসেছে। তাই সে দৌড়াতে শুরু করে আর সেনের কাছে গিয়ে বলে কোনো ফেস্টিভ্যাল ছাড়া এইভাবে ফায়ারফক্স কে জ্বালায়? তখন সে বলে আমি তোমার সাথে ফেস্টিভ্যাল উদযাপন করার জন্যই এসেছি, এছাড়া আর কিছু না। সময় কাটাতে চাই তোমার সাথে, ভালোবাসি তোমাকে। তখন সে বলে আমি তোমাকে অনেক কটু কথা শুনিয়েছি, আমি যতটুকু কটু কথা তোমাকে শুনিয়েছি অতটুকু হয়তো কেউ কখনো কাউকে শোনায়নি, কিন্তু কি করব বলো, আমার কিছু করার ছিল না। তখন সে বলে আচ্ছা এইসব বাদ দাও, আমি চাই সারা জীবন তোমার সাথে থেকে সুন্দর সময় কাটাতে, আর কিছুই চাই না। আর কিছু চাওয়ার আছে কি আমার? তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার আর কিছুর প্রয়োজন হয় না। সেন মিয়াওকে বলে তুমি আমাকে ভালোবাসো তো? যদি ভালোবেসেই থাকো তাহলে আমি যা বলবো তাই শুনতে হবে। আমি তোমাকে বিয়ে করতে চাই আর তুমি আমাকে বিয়ে করবে। আমার মা, আমার বাবা, আমার 14 গোষ্ঠীর কারো কথাই আমি শুনতে চাই না, বা কে আমাকে কি বলবে বা তোমাকে কি বলবে এই বিষয়গুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আসলে এমন মানুষ কোথায় পাওয়া যায়? আচ্ছা বাদ দিন। তারপর সে বাসায় চলে আসে আর সবার সামনে বলে আমি বিয়ে করতে চাই মিয়াওকে, আর মিয়াওয়ের যা যা প্রয়োজন আমি সব কিছু তার নামে লিখে দিব। তখন সে তার একটি কোম্পানি, সাথে তার গাড়ির চাবি, মানে যা যাবতীয় ছিল, যা তার ছিল সব কিছু সে মিয়াওয়ের নামে লিখে দেয়। আর মিয়াওকে বলে যে আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। মিয়াওয়ের মাকে বলে আন্টি আমি মিয়াওয়ের সাথে সারা জীবন কাটাতে চাই। মিয়াওয়ের মা অবাক হয়ে যায়, এই ছেলে কি বলছে, পাগলের মতো কথাবার্তা, এত বেশি ভালোবাসে আমার মেয়েকে, এটা তো আমি কখনো জানতাম না। তখন সে বলে রেজিস্ট্রারি অফিস তো কাল খোলা আছে তাই না? তাহলে আমরা তো বিয়ে করতে পারবো। তারপর সে বলে যে আমি তাকে বিয়ে করতে চাই, এই জন্য যা যা প্রয়োজন আমি তাকে সব দিব, কিন্তু আমি চাই মিয়াও আমার হয়ে থাকুক সারা জীবন, আমি তার সাথে সারা জীবন কাটাতে চাই। আন্টি আপনি কি সম্মতি দিবেন? আর যদি না দেন তাহলেও আমার কিছু করার নেই, আমি তাকে বিয়ে করবই।
তারপর সে তার হাতে সব কাগজপত্র দিয়ে দেয় আর আমরা বুঝতে পারি যে তারা অলরেডি বিয়ে করে নিয়েছিল। শপিং মলে দুইজন শপিং করতে যায়। এখানে বারবার সেন তাকে ডিয়ার বলে ডাকছিল আর মিয়াওয়ের অনেক লজ্জা লাগছিল। সে বলে এইসব প্লিজ বন্ধ করো, আমার অনেক লজ্জা লাগছে। তখন সে বলে এখন আমি তোমার বিয়ে করা হাজব্যান্ড, তাই আমি তোমাকে যা মন চায় তা বলতে পারি। সিন পরিবর্তন হয়, আমরা মিয়াওকে দেখতে পাই। সে যখন কাজ করছিল তখন তার কাছে সেন কল করে। সেনের সাথে কথা বলার শেষে সে জানতে পারে তার মিরুহির সাথে একটি মিটিং রয়েছে। তখন সে জানায় যে হ্যাঁ, মিরুহির সাথে মিটিংটি সে করবে। মিরুহির সাথে যখন তার দেখা হয় তখন মিরুহি তাকে জানায় যে তুমি আমার সম্পর্কে কি চিন্তা করো মা, এটা আমি জানি না, তবে লাভ নিয়ে আমি সিরিয়াস ছিলাম। এক সময় আমার জীবনেও ভালোবাসা ছিল, ভালোবেসে বিয়ে করেছিলাম অনেক বড় ব্যবসায়ীকে। আমি গ্রামের মেয়ে ছিলাম, কিন্তু আমার জন্য সে যতটুকু করেছিল তা দেখে মনে হচ্ছিল হয়তো এটাই আমার জীবন। সে আমাকে যতটুকু ভালোবাসা দেয় এটুকু নিয়েই আমার সন্তুষ্ট থাকা উচিত। কিন্তু যখন আমার ছেলেটি হয় তারপর থেকেই তার পরিবর্তন লক্ষ্য করি। আমরা আলাদা হয়ে যাই। 30 বছর আমি আমার জীবনে একা কাটাই। ওই 30 বছর একা কাটানোর কারণে আমার ভিতরে যে যন্ত্রণাটা রয়েছে ওইটা আমি চাইলেও বলতে পারবো না। একা কাটানো খুবই কষ্টের। এই জন্য আমার ছেলেকে বা তোমাকে আমি এই সব রিলেশনে জড়াতে দেইনি। আমার কাছে ভালোবাসা এখন ফালতু একটি জিনিস। আমি কখনোই ভালোবাসাকে সাপোর্ট করি না। তারপরও তুমি যেহেতু আমার ছেলেকে ভালোবাসো তাহলে আমার কিছু করার নেই। তোমরা যদি একসাথে থাকতে চাও তাহলে থাকতে পারো, আমি তোমাদের বাধা দিব না। তবে আমি মা হিসাবে একটি জিনিস কখনোই চাই না আমার ছেলে বা তুমি সারা জীবন একা কাটাও, কারণ একা লাইফ কাটানো কতটা কষ্টের এটা যারা একা লাইফ কাটিয়েছে তারাই বুঝতে পারবে। আর একা জীবনযাপন করা কি বলবো তোমাকে বলার মতো কিছুই নেই। তুমি মনে করতে পারো যে আমি তোমাকে নিজের মেয়ে হিসেবে ভাবি না তাই এমন বলছি, কিন্তু ঘটনা এমন নয়। তাছাড়াও আমি ক্যান্সারে আক্রান্ত। আমি চাই মিরুহি গৌরব আমার পর তুমি দেখাশোনা করো। আমার ছেলেকে কখনোই বলবে না যে আমি ক্যান্সারে আক্রান্ত। আমি দেখতে চাই 10 বছরে তোমার সাকসেস, তুমি কতটুকু সাকসেস হতে পারো আমার কোম্পানি দিয়ে, তুমি কি করতে পারো আমার কোম্পানির জন্য। এইসবই আমি দেখে মারা যেতে চাই, আর কিছুই চাই না। তুমি শুধু আমার ছেলের খেয়াল রেখো। সিন পরিবর্তন হয়, আমরা সেনকে আর মিয়াওকে একসাথে দেখতে পাই। সেন যখন মিয়াওয়ের সাথে কথা বলছিল তখন সে বারবার বলছিল সেন আমাদের তোমার মাকে বিয়ের ব্যাপারে সব কিছু বলে দেওয়া উচিত, কিন্তু সে বলতে রাজি ছিল না। এদিকে আমরা চ্যাংকে দেখতে পাই যে কিনা ফিয়ের কাছে যায় আর তাকে গিয়ে ওই পিকচারগুলো দেখায় সেন আর মিয়াওয়ের, আর তাকে নিজেকে কন্ট্রোল করতে বলে। সে কিছু হয়তো প্ল্যান করে রেখেছিল। এদিকে মিয়াওয়ের আজ অনেক বড় একটি মিটিং ছিল। মিটিংয়ের সময় যখন সে প্রজেক্টগুলো দেখাচ্ছিল তখন হুট করে সামনে চলে আসে তার এবং সেনের বিয়ের ছবি। এটা দেখে সবাই অবাক হয়ে যায় আর সেনের মা অনেক বেশি রেগে যায়, কারণ তার কাছে তো আর কিছু করার ছিল না। তার ছেলে তাকে না জানিয়ে বিয়ে করেছে, এর চেয়ে বড় তো একটি মায়ের জন্য কিছুই হতে পারে না, তাই না? সেন তখন জানায় ছোটোবেলা থেকেই তুমি আমাকে কখনো বোঝার চেষ্টা করোনি মা। ছোটোবেলা থেকেই আমি তোমাকে আমার ফিলিংস বোঝানোর চেষ্টা করেছি। 10 বছর আগে যদি তুমি আমাদেরকে আলাদা না করে দিতে তাহলে হয়তো এমন ঘটনা কখনোই ঘটতো না। আমি তোমার কাছ থেকে কখনোই কোনো কিছু গোপন করতাম না। তাদের মা ছেলের কথার মধ্যে মিয়াও চলে আসে। মিয়াও তখন আন্টিকে এসে জিজ্ঞাসা করে আন্টি আপনি কি সুস্থ আছেন? তখন সে বলে হ্যাঁ সুস্থই আছে। ওনাকে দেখে কি তোমার অসুস্থ মনে হচ্ছে? তুমি একটু বেশিই করো, ওনাকে সাপোর্ট করতে গিয়ে তুমি আমার লাইফ নষ্ট করে ফেলেছো। এইভাবে সে তাকে উল্টোপাল্টা কথা শোনায়। তারপর সে এখান থেকে চলে যায়। মিয়াও আন্টিকে শান্তি করে চলে যায় সেনের কাছে। তারপর সে সেনকে গিয়ে বলে যে কি হয়েছে তোমার, রেগে আছো, খাবারগুলো খেয়ে নাও। তখন সে বলে 10 বছর আগে যদি তুমি আমাকে বলতে তুমি আমার মায়ের জন্য আমার কাছ থেকে আলাদা হচ্ছ তাহলে ওই সময় আমি অ্যাকশন নিতাম। কেন আমার কাছ থেকে তুমি 10 বছর এইসব গোপন করে গেলে? তখন সে বলে বাদ দাও না, মা তো তোমার ভালো চেয়েছে তাই না? সে তো আর তোমার খারাপ চাইবে না, প্লিজ এইসব বাদ দিয়ে দাও। সিন পরিবর্তন হয়, আমরা সেনের মাকে দেখতে পাই। সে ডক্টরের কাছে যায়। ডক্টর তাকে জানায় তার কাছে বেশি সময় নেই, যেটুকু সময় আছে তার খুশি থাকা উচিত। এদিকে আমরা ফেইকে দেখতে পাই বিয়ের নিউজ শুনে সে খুবই কষ্টে ছিল। তখনই সেন চলে আসে তার কাছে আর তার সাথে উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে। বলে আমি বুঝতে পারছি তোমার পেইন, তুমি এক কাজ করো আমার সাথে থাকো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। তোমার তো আমার টাকা পয়সার সম্পর্কে ধারণা আছে, অনেক বড়লোকভাবে জীবনযাপন করতে পারবে, আর কি চাই বলো? তারপর সে তাকে জোর করে কিস করতে শুরু করে। লিসা এসে তাকে বাঁচায়। তারপর সে কিস করে আর কিস করার কারণে
তাকে পুলিশ ধরে নিয়ে যায় আর সে আসলে সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করছিল। এখানে তারা কাপল অনেক খুশি ছিল, কিন্তু তখনই লিসা তাকে জানায় যে ফেই আত্মহত্যা করার চেষ্টা করেছে, তাই তাকে হসপিটালে দেখতে যেতে হবে। সে হসপিটালে চলে আসে, সব কিছু জানতে পারে স্যাং তার সাথে কী করেছে। তারপর সে ফেইকে জিজ্ঞাসা করে কী এমন ঘটনা ঘটেছিল যে তুমি আত্মহত্যা করার স্টেপ নিলে। তখন সে বলে আমি অনেক ভুল করেছি। আমি ভেবেছিলাম হয়তো আমি যদি কিছুটা সময় তোমার থেকে দূরত্ব থাকি বা তোমার সাথে দূরত্ব বজায় রেখে চলি তাহলে তোমাকে ভুলে যেতে পারবো, তাই আমি এইসব প্ল্যান করেছিলাম, কিন্তু ঘটনা উল্টো ঘটে গেল। চেং আসলে অনেক ঘটনা ঘটিয়েছে ওই দিন, যে ঘটনাগুলো ঘটেছিল তোমাদের সাথে, তোমাকে মারা, তারপর তোমাদের বিয়ের বিষয়টা, সব কিছু সেই ফ্ল্যাশ করেছে। আমি কোনো কিছু করিনি, আর সব প্রমাণ আমার কাছে ছিল, তাই আমি পুলিশকে দিয়েছি, তার শাস্তি হবে। তখন সে বলে আচ্ছা তাহলে তুমি আমাকে প্রমিস করো তুমি এইসব কাজ কখনোই করবে না। তখন ফেই বলে তোমার সাথে আমি 6 মাস কাটিয়েছি, আর ওই 6 মাস আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল। আজ পর্যন্ত আমি এত ভালো সময় কাটাতে পারিনি, তাই আমি ভেবেছিলাম এমনভাবে যাতে জীবন কাটাতে পারি, তোমার সাথে থাকতে পারি। কিন্তু সে বলে আচ্ছা বাদ দাও এইসব। তখন সে বলে তোমার আর মিয়াওয়ের কথা বলো। তখন সে বলে আমি আর মিয়াও তো বিয়ে করে নিয়েছি, ভালোই আছি। তখন সে বলে আমার জন্য দোয়া রেখো যাতে আমি আমার লাইফে ভালো থাকতে পারি। তখন সে বলে যদি সুইসাইড করার চেষ্টা না করো তাহলে অবশ্যই ভালো থাকবে। এদিকে আমরা ড্যাংয়ের ওই পিচ্ছি বাচ্চাটিকে দেখতে পাই যে কিনা ফেইকে এসে মা ডাকতে শুরু করে। আর যখন সে ড্যাংকে দেখতে পায় একে অপরকে দেখে তারা কেন জানি না একটু অদ্ভুত ফিল করতে শুরু করে, হয়তো তাদের মিল হবে, একে অপরকে ভালোবাসবে, এমন ঘটনা ঘটতে পারে। আচ্ছা বাদ দিন। এদিকে সেন এবং মিয়াওকে দেখানো হয়, তারা দুইজন জানতে পারে মায়ের বিষয়টি। আসলে মিয়াও তো আগে থেকে জানতো, সেনও এখন জানতে পারে। তারপর সে তার মাকে এসে মাফ চায়, বলে মা আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিও। তারপর তাদের মা ছেলের মধ্যে কান্নাকাটি এইসব হয়। মায়ের অপারেশন অলরেডি হয়ে যায় আর মা মোটামুটি সুস্থ ছিল। সিন পরিবর্তন হয় 1 মাস পর। মা সুস্থ হওয়ার পর চলে আসে মিয়াওয়ের কাছে আর তাকে তার ব্রেসলেটটি দিয়ে দেয়, যেটা তার বিয়ের সময় তার মা তাকে দিয়েছিল। আর মিয়াও এখন থেকে মিরুহিকে মা ডাকতে শুরু করে। তাদের মধ্যে অনেক ভালো একটি সম্পর্ক তৈরি হয়। এখানে মিরুহি তাদেরকে জানায় যে তার মতো তাদের জীবন যাতে না হয়, তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, ভালোবাসার আলিঙ্গনে তাদের জীবন ভরে উঠুক, এইভাবেই তাদেরকে দোয়া দেয়। এর মধ্যে এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।